সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এডিটর্স গিল্ডের নিয়মিত আয়োজন গোল টেবিলে। আপনাদের সঙ্গে আছি আমি শ্যামল দত্ত, আমি প্রেসিডিয়াম সদস্য এডিটর্স গিল্ড এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আজকে আমরা আলোচনা করতে চাই অশান্ত পাহাড়ি জনপদ, সহিংসতা বনাম সম্প্রতি। এই নামে আমরা শিরোনাম নির্ধারণ করেছি, কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ কিছু ঘটনা, বিশেষ করে পার্বত্য অঞ্চলের বান্দরবানে আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। কেএনএফ নামে একটি সংগঠন, তারা বেশ কিছু সহিংসতা চালিয়েছে। বিশেষ করে 2 এবং 3 এপ্রিল বান্দরবানের রুমা এবং থানচিতে প্রকাশ্য দিবালোকে কিছু ঘটনা ঘটছে, সন্ধ্যার সময় কিছু ঘটনা ঘটছে, ব্যাংক ডাকাতি হয়েছে, অস্ত্র লুট হয়েছে প্রায় পুলিশের 10টি এবং আনসারের 4টি 14টি, এবং এটি একটি নতুন তৎপরতা। এই তৎপরতাটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আজকে আমাদের সঙ্গে অতিথিরা আছেন। তার আগে বলে রাখি যে আমাদের যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1997 সালের 2রা ডিসেম্বর, সেটির মূল উদ্দেশ্য ছিল পাহাড়ে একটি শান্তি প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরে সেখানে যে অশান্ত একটি পরিবেশ বিরাজ করছিল, সেটিকে একটা সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্ষমতা আসার অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এরকম একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করা, কোনো রকম বিদেশি সাহায্য ছাড়া, এটি ছিল আমাদের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। কিন্তু দুঃখজনক হলো সত্য যে সেই এলাকায় এখনও পর্যন্ত কিছু কিছু সশস্ত্র গোষ্ঠী দাঁড়িয়ে গেছে এবং এই শান্ত পাহাড়কে আবার অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। বেশ কিছু অপহরণের ঘটনা ঘটে, চাঁদাবাজির ঘটনা ঘটে। সাধারণ মানুষের জীবন, যারা শান্তিকামী মানুষ এই এলাকার, তারা কিন্তু খুবই একটি দুর্বিষহ পরিবেশের মধ্যে আছে। এটি নিয়ে আমরা আজকে এই জন্যই আমরা অশান্ত পাহাড়ি জনপদ, সহিংসতা বনাম সম্প্রতি আলোচনার বিষয় নির্ধারণ করেছে, এবং আমরা আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই এবং এর সমাধানের পথটি কী, কীভাবে এর একটা শান্তিময় পরিবেশ সেখানে আনা যায়, সেই চেষ্টার অংশ হিসেবে আজকের এই আমাদের আলোচনা। আমি প্রথমে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই আজকে যারা আজকে আলোচনায় আছেন। আমি আমার ডান দিক থেকে প্রথমে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ এবং নিরাপত্তা বিশেষজ্ঞ। এরপরই আছেন অধ্যাপক মেজবা কামাল। তিনি দীর্ঘদিন তার গবেষণার বিষয় হচ্ছে পার্বত্য অঞ্চল এবং আমাদের ইন্ডিজিনাস জনগোষ্ঠী, ইতিহাসবিদ, গবেষক এবং উপাচার্য তিনি রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা। এরপরই আছেন সুইচিং প্রু, তিনি মারমা সম্প্রদায়ের রাজকুমার। আপনাকেও স্বাগত জানাচ্ছি। তারপরই আছেন অধ্যাপক কেটি অং, তিনি অধ্যক্ষ কক্সবাজার সিটি কলেজ। তিনি রাখাইন জনগোষ্ঠী নিয়ে অনেক তার লেখালেখি, অনেক তার কাজ। আপনাকেও স্বাগতম। আমার বাঁ দিকে আছেন অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। অধ্যাপক মান্নান দীর্ঘদিন এই নিয়ে কাজ করেন, তিনি সাবেক উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আপনাকেও স্বাগতম। এরপরেই আছেন অধ্যাপক ডক্টর মাহফুজ পারভেজ, তিনিও এই পার্বত্য চট্টগ্রাম এই জনগোষ্ঠী নিয়ে তার কাজ, লেখক, গবেষক এবং শিক্ষক পলিটিক্যাল সায়েন্সের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এরপরেই আছেন আমাদের অধ্যাপক থানজামা লুসাই, যে জনগোষ্ঠীটি আসলে এই বান্দরবান অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জনগোষ্ঠী। তিনি সাবেক চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদের। এরপরেই আছেন সমীর দত্ত চাকমা, তিনি সাবেক অধ্যক্ষ পানছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ির। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং এরপর আমাদের আছেন অত্যন্ত পরিচিত মুখ, যিনি এই অঞ্চলের ইনসার্জেন্সি সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম। তিনি মায়ানমারে নিযুক্ত সাবেক কনসুলেট প্রধান এবং নিরাপত্তা বিশ্লেষক। সুপ্রিয় দর্শক, আপনারা খেয়াল করেছেন যে আজকে যে আলোচকের প্যানেল, এটি কিন্তু একেবারেই পার্বত্য চট্টগ্রাম উপর যারা গবেষণা করেন, যারা কাজ করেন, যারা লেখালেখি করেন, বা সেখানে যারা বিভিন্ন সময় স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করেছেন, তাদেরকে আমরা আজকে এই গোল টেবিলে আমন্ত্রণ জানিয়েছি। আমরা চাই যে এর মধ্য দিয়ে আমরা একটা আলোচনাটিকে এমন জায়গায় নিতে চাই যে কেন এই হঠাৎ করে এই সন্ত্রাসী একটা পরিস্থিতির উদ্ভব হলো, এর পেছনের কারণগুলো কী কী, হিস্টোরিক ব্যাকগ্রাউন্ডগুলো কী কী, এবং সামনের দিকে আমরা ওয়ে ফরওয়ার্ড কী, এগুলো একটু খোঁজার চেষ্টা করব। আলোচনাটি শুরু করি একটু বান্দরবান দিয়ে। বান্দরবানের আপনি প্রতিনিধিত্ব করেন অধ্যাপক থানজামা লুসাই। দীর্ঘদিন ধরে আপনি সেখানে জনগোষ্ঠী, আপনি লুসাই জনগোষ্ঠী, যেটি কেএনএফকে বলা হয় যে তারাও এই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। তারা বলছেন তাদের ফেসবুকে, কেএনএফ যেটি কুকি ন্যাশনাল ফ্রন্ট। আমি যতটুকু জানি যে বাংলাদেশে কোনো কুকিও নাই, বাংলাদেশে কোনো চীনও সম্প্রদায়ও নাই, কিন্তু এই গোষ্ঠীটি দাবি করে তারা
6টি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে: বোম, পাংখোয়া, লুসাই, কিয়াং, মনো এবং কুমি। এবং তারা এখন রাঙামাটি, বান্দরবান অঞ্চলের 6টি জাতির গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে, এরকম একটা বক্তব্য তাদের ফেসবুক পেজে আছে। আপনার কাছে একটু জানতে চাই, এই সংগঠনের উদ্ভব কিভাবে হলো, কোত্থেকে আসলো এটা? নাতান বোম সম্পর্কে আমরা জানি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালকর ইনস্টিটিউটের ছাত্র ছিলেন, স্থাপত্য বিভাগের স্টুডেন্ট, কিন্তু সেই সময় থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে তার যুক্ত হওয়ার কিছু রেকর্ড আছে। আপনারা কিভাবে দেখেন, বান্দরবানের অধিবাসী যারা, এই সংগঠনের উদ্ভব হলো কিভাবে? আপনাকে অত্যন্ত ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সকলকে। এবং আমি সালাম জানাই, শ্রদ্ধা স্পদ অনেক সিনিয়র আছেন, আমারও সিনিয়র আছেন, ওনাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। এডিটর্স গিল্ড কর্তৃক এই টক শো বৈঠকে আমরা যে সাবজেক্টটা নিয়ে আমরা আলাপ করব, আসলে এটা সত্যি একটা আমার বান্দরবান ইতিহাসে এই ধরনের সহিংস বা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কোনো দিন আমরা পাইনি, আমরা দেখিও নি। এই যে চীন কুকি বলে, চীনও দেখিনি এখানে, আমাদের কোনো ট্রাইবের মধ্যে চীন সম্প্রদায় নাই, কুকি সম্প্রদায়ও নাই। তাহলে নাম হলো, এটার নাম কুকি চীন হলো? এটা কোন উদ্দেশ্যে, সেই যে তাদের লিডার ছিল যে নাথান বোম, ওর টাইটেলও তো বোম, সে কিভাবে এইটা কুকি নাম ধারণ করে এটা করলো আমার বোধগম্য নয়। কারণ আমি শিক্ষকতা করতাম এবং এই নিয়ে কোনো দিন আমরা ইন্টারেস্ট দেখাই নাই। এত 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 ছোট এটা, সে জুনিয়র ছিল, আমরা কোনো দিন তাকে দেখিও নি। সে এই অন্তরালে থেকে এগুলি করবে আমরা বিশ্বাসও করতাম না। এই যে এত বড় একটা ক্ষতিকারক তার জাতির জন্য, বোম সম্প্রদায়ের জন্য, তথা পাহাড়ি জনপদে বান্দরবান এলাকার জন্য অত্যন্ত ক্ষতি কাজ করেছে। এবং সে আরও কিছু বিপদগামী ছেলে বা লোক নিয়ে সে উচ্চাবিলাসী করে যে সকল কথা বলতেছে ওয়েবসাইটে। মানে আপনি কি মনে করেন কিনা তার কোনো অন্য উদ্দেশ্য আছে, যে এই যে ধরেন 10-12 হাজার বোম জনগোষ্ঠীর মধ্যে 100-200 ছেলেপেলে নিয়ে একটা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে এই ধরনের পরিস্থিতির পিছনে অন্য কোনো উদ্দেশ্য কি আছে? আপনাদের স্থানীয়দের কি মনে হয়? স্থানীয়রা তো এই নিয়ে মাথা ঘামায় না কোনোদিন, আর তার উদ্দেশ্যে কি থাকতে পারে সেই ভালো জানবে। কারণ এখানে আমরা শান্তিতে বিরাজ করছিলাম। হঠাৎ কেন করলো, কিভাবে করলো, কার উদ্দেশ্যে করলো, তার উদ্দেশ্যটাকে কোনোদিন কেউ বোমারাও জানে না। তার আশেপাশে বোম কমিউনিটি আমাদের ঘরের আশেপাশে আছে, তাদেরকে অনেক জিজ্ঞেস করেছি। কালকে একটা ডেভেলপমেন্ট আছে, আমরা দেখলাম যে বোম সম্প্রদায়ের লোকজন প্রেস কনফারেন্স করে বলেছে যে তারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে নিয়ে তারা অস্ত্র ফেরত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এবং এই ঘটনার 2 এবং 3 এপ্রিলের ঘটনার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি হয়েছে, তারা এটাকে কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না। আপনি দেখেন যে তার নিজের কমিউনিটি তাকে ওন করছে না। এটা সত্যি কথা বলেছেন, ওন করতেছে না তার কমিউনিটি। কারণ বোম সোশ্যাল কাউন্সিল বলে তাদের একটা ইলেকটেড গ্রুপ আছে। বোম সোশ্যালের মধ্যে চার্চের মধ্যে একটা ইলেকশন হয় বা 2 বছরে একবার। বোম সোশ্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট হলো জারলম বোম। উনি তার ফেসবুকের মাধ্যমে বলেছে যে তোমরা যারা বিপদগামী হয়েছে, এখনও সময় আছে, গভর্নমেন্ট অত্যন্ত সহনশীল, এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা অত্যন্ত ধৈর্যের সাথে আমাদেরকে কিছু করতেছে না। এর পরবর্তীতে তোমরা যদি তোমাদের অস্ত্র যেগুলো লুণ্ঠন করেছে, টাকা পয়সা যেগুলো নিয়েছ, তোমরা যারা বিপদগামী হয়েছে তারা যদি ফেরত না আসো, তাহলে তোমাদের বিরুদ্ধে সাংঘাতিকভাবে ব্যবস্থা গ্রহণ করে। তার মানে তাদের কমিউনিটির মধ্যেই একটা এই নিয়ে মতবিরোধ বা এই ডিজোন করার একটা ইয়ে আছে। আর এটাকে বলা হয়, তারা বলেছে এখানে একটা অলরেডি বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কেশলাকে নিয়ে একটা শান্তি আলোচনা শুরু করেছে। 2 একবারও বৈঠক হয়েছে, তাদের বেশ অগ্রসর হয়েছিল। কিন্তু আমি মনে করি আমার তরফ থেকে, যেটা আমার মত হলো, এই কমিটি আরেকটু শক্তিশালী করা দরকার। আচ্ছা, আমি আসবো আপনার এই পয়েন্টে আসবো। অধ্যাপক মাহফুজ পারভেজ, আপনার কাছে একটু আসতে চাই। আপনি পার্বত্য চট্টগ্রাম, আপনার লেখালেখি এবং গবেষণার বিষয়, আপনার কি মনে হয়, যখন যেটি একটু শেষ করলেন, যেখানে আমাদের অধ্যাপক থানজামা লুসাই, তিনি লুসাই জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, যে যখন একটি আলোচনা চলছে, 2 দফা আলোচনা হয়েছে, তার মাঝখানে তারা একটা শক্তির জানান দিল, প্রকাশ্য দিবালোকে ব্যাংক লুট, পরপর 2 দিন। এটার মধ্যে কি থাকতে পারে, মানে কি
দৃষ্টিভঙ্গি নিয়ে তারা কাজ করেছে বলে আপনার মনে হয়? তাদের অ্যাটিটিউডের মধ্যে যে একটা হঠকারী ব্যাপার আছে এটা তো স্পষ্ট হলো, এবং তাদের যদি সত্যিকার অর্থে রাজনৈতিক এজেন্ডা নিয়ে আগাতো তাহলে প্যারালালি তারা আমরা আগে দেখেছি যে জনসংহতি সমিতি একদিকে আলোচনা করেছে, একদিকে তারা শক্তি বা অস্ত্রের পথে গেছে। তাদের পক্ষে এটাই ভালো হতো যে আলোচনাটা চালিয়ে যাওয়া এবং যদি তারা চাপ দিতে চায় সেটাও রাখা। কিন্তু মাঝখানে এই ঘটনাটা, এবং এই ঘটনাটার সময় চিন্তার কারণ হলো তখন পাশে মায়ানমারে নানা রকম বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল, সীমান্তের ওপারে মণিপুরেও নানা রকম ক্রাইসিস হচ্ছিল। ঠিক এই ধরনের একটি অবস্থায় আপনি জানেন যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তাদের উপর চাপিয়ে দেওয়া হয় বাইরে থেকে। কিন্তু তারা কিন্তু তাদের ফেসবুক একটা স্টেটমেন্ট দিয়েছে পরের ঘটনায়, যে তারা মনে করে না যে আলোচনাটি চলছিল সেটি তাদের কাঙ্ক্ষিত ইয়েগুলো হয়নি। এক ধরনের ফ্রাস্ট্রেশন আছে তাদের। আপনি আলোচনার জেনেসিসটা যদি দেখেন, এখানে অংশগ্রহণকারী ওদের পক্ষ থেকে যারা ছিল তাদের মধ্যে 7 জন কিন্তু শান্তির পক্ষে ছিল, 3 জন সেই শান্তির পক্ষে ছিল না। আমরা যতদূর জেনেছি আমাদের লোকাল স্টেক হোল্ডার যারা আছে বা যেসব ইনফরমেন্ট আছে তাদের কাছ থেকে, ওদের প্রতিনিধিদের মধ্যে একটা বিভাজন আছে এবং অধিকাংশই কিন্তু চাচ্ছিল যে আলোচনাটা চলুক। এই অবস্থায় হঠাৎ করে এই ঘটনাটা ঘটানো, শক্তির মহড়া দেওয়া, এবং এটা অকল্পনীয়। আমরা কেউ এরকম ভাবছিলাম না। আপনি 24 বছরের শান্তি চুক্তির যে অর্জন, আমরা এই ফ্রেমের মধ্যে আছে, কারো কোনো কথা বললে রাষ্ট্র সেখানে পরিসর দিচ্ছে, আলোচনার দরজা খোলা আছে। এই অবস্থায় এই জিনিসটা করার মাধ্যমে আপনি মনে করেন কি অন্য কোনো আমি এই ঘটনাটাকে শুধুমাত্র স্থানীয় আঙ্গিকে না দেখার পক্ষে আমি মনে করি যে এর এক্সটার্নাল কোনো অ্যাক্টর আছে কিনা সেই বিষয়টা আমি এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো। তার আগে জনাব ব্রিগেডিয়ার সাখাওয়াত একটি ইঙ্গিত করলেন ডক্টর মাহফুজ সাহেব যে এই অঞ্চলের একটা আলাদা জিও পলিটিক্স আছে, যেটি নিয়ে আপনার অনেক কাজ, বিশেষ করে মায়ানমারের একটি অংশ, বাংলাদেশের এদিকের কিছু অংশ এবং ভারতের মিজোরাম, মণিপুরের এই এলাকার একটি কি আলাদা রাজনৈতিক বৈশিষ্ট্যের কারণে এই ধরনের শক্তিগুলোর উদ্ভব হচ্ছে? ধন্যবাদ। এখানে হেল্পট্যাক থেকে যারা এসছেন বেশিরভাগই আমার পরিচিত, বিশেষ করে খান্না দীর্ঘদিন ব্রিগেড কমান্ডার ছিলেন বান্দরবান। অধ্যাপক লুসাই আমার সাথে আমার টেনিস পার্টনার ছিলেন, আমরা 1-2 বার বোধহয় চ্যাম্পিয়নও হয়েছিলাম। আমি বান্দরবান ছিলাম ব্রিগেড কমান্ডার প্রায় 3 বছর। তো আমি নিজেকে কিন্তু ব্রিগেড কমান্ডার কম আর এই নাদের কমিউনিটির বেশি মনে করতাম। দ্যাটস ওয়াই। তাহলে আপনি অনেক বেশি ভিতরের খবর জানবেন। দ্যাটস ওয়াই শুনতে চাই আমরা। এখনও ওনাদের সাথে আমার সেরকম রিলেশনশিপ আছে। লাস্ট টাইম যখন গেছিলাম ওনার একটা সুন্দর হোটেলে উনি আমাকে ধরেই রাখছেন যে এখানে থাকেন, ডিমোরে হোটেল। ডিমোরে। কিন্তু আমি ছিলাম ইসের সাথে, ভ্যান আছে, ভ্যান আছে, ভ্যান আছে। তো ওখানে থাকতে পারলাম না কারণ আই ওয়াজ হিজ গেস্ট। আমার বেশ অনেক ভালো স্মৃতি আছে ওখানে, কিছু কিছু স্মৃতি এখনো রেখে আসছি। যে প্রশ্নটা আপনি করছেন, আমি যে প্রশ্নটা না, আমি সবচেয়ে বেশি যখন আশ্চর্য হলাম প্রথম এই কুকি চীনের বিষয়টা যখন আসলো। আপনি কি ওনার সাথে একমত যে এখানে কোনো কুকি জনগোষ্ঠীও নেই, চীন জনগোষ্ঠীও নেই? তাহলে কুকি চীন করতে হবে? কুকি জনগোষ্ঠী, আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই। কুকি জনগোষ্ঠী ছিল, আছে, বাট দে ওয়ার ভেরি স্মল গ্রুপ, less than 1%. ভেরি স্মল গ্রুপ। এবং এই জনগোষ্ঠী নর্থ টু সাউথ আছে। এদের অনেকে কনভার্ট হয়ে গেছে, কনভার্সন চলে গেছে, বিকাম ক্রিশ্চিয়ানস অ্যান্ড দে মোর অর লেস নোন অ্যাজ বম। বমরা কিন্তু অরিজিনাল কোনো ইয়ে নেই, দে আর বিভিন্ন কনভার্সন হয়ে একটা বম। এবং দেয়ার মেইন কনসেন্ট্রেশন ছিল রুমাতে। সবচেয়ে পিসফুল জায়গা ছিল রুমা। আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট জায়গা ছিল রুমা। না, এমনকি পার্বত্য চট্টগ্রামের অন্য 2টো জেলা বাদ দিলে বান্দরবান হচ্ছে সবচেয়ে পিসফুল এলাকা। আমি তো আই হ্যাড মোস্ট পিসফুল টাইম ইন দ্যাট। কিন্তু আনফরচুনেটলি এখন সবচেয়ে ভলাটাইল অংশ। আমি আসছি সেই জায়গায়। বম যাদেরকে বলা হয়, দে আর মোস্টলি কনভার্টেড লং টাইম ব্যাক অ্যান্ড পরবর্তী পর্যায়ে। কুকি কিছু কিছু ছিল, খুব কম, 2-4টা ঘর ছিল ওইদিকে। এখন কুকি নামটা কেন ধারণ করলো? ইট হ্যাজ গট ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশন। ওই জন্যই এটা এখন যেহেতু মণিপুরে একটা বড় ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশন, এবং ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশনটা অত ছোট বা অত অগভীর নয়।
ইউ টু লুক এট এটা ডেপথে আপনাকে দেখতে হবে। এটার যে আপনি ম্যাপটা যদি দেখেন, ম্যাপটা আপনি দেখবেন চীন বর্ডার থেকে, চায়না নট চীন বর্ডার থেকে পার্ট অফ হিল ট্র্যাক্ট, বিশেষ করে এই পুরো অঞ্চল এই হিল ট্র্যাক্টে যদি এই অঞ্চলটা ধরি, রুমা, বান্দরবন প্রপারলি নয়, রুমা, রোয়াংছড়ি, আমার খুব আশ্চর্য লাগছে রোয়াংছড়ির বিষয় শুনে, রোয়াংছড়ি আর থাঁচি, এই পুরো এলাকাটার সাথে মিলাতে হবে নর্থ চীন স্টেট অফ মিয়ানমার, নর্দার্ন চীন স্টেট অফ মিয়ানমার, সাউদার্ন স্টেট অফ মিজোরাম, and then you connect. না, এটা কি কুকি চিন ফ্রন্ট গঠন আমি নিজেদেরকে একটু এনলার্জ করে আমি আপনাকে একটু অ্যানালাইজ করে দিচ্ছি। তারপরে আপনি দেখেন যে মণিপুরের কুকিদের একটা বড় সমস্যা, এত বড় সমস্যা তৈরি হয়েছে সেখানে 40,000 ট্রুপস ডিপ্লয়েড, মেইতিদের সঙ্গে যে সমস্যা চলছে, 40,000 ট্রুপস ডিপ্লয়েড, তাও কিছু করতে পারেনি। গত কয়েকদিন আগে 7 জন মারা গেছে। সংঘর্ষ বিভিন্ন সময় চলছে। About 3,000 weapon has been লুট হয়ে গেছে। এই পুরো অঞ্চলটাকে নিয়ে আপনাকে আলোচনা করতে হবে যে আমাদের এখানে কুকিরা হঠাৎ করে কেন আসলো। তাদের শুরু হয়েছিল যে আমাদেরকে সাপ্রেস করছে বিগার জনগোষ্ঠী, দ্যাট মিনস চাকমা অ্যান্ড মারমার, দে আর স্মল। ওইটার থেকে তারা শুরু করছে যে আমরা এই শান্তি চুক্তিতে কিছু পাইনি। শান্তি চুক্তি হয়েছে বিটুইন চাকমা এবং সরকার, আমরা এর মধ্যে। কিন্তু সেখানে সেই চুক্তিতে কি অন্যান্য জনগোষ্ঠীর বিষয়টি খুব একটা কিছু নাই, আপনি পরে দেখবেন সম্পূর্ণ লিডারশিপ ইজ ইন দ্য নর্থ। তো এটার থেকে শুরু হয়েছে। কারণ আমি এই জন্য বলছি, কারণ আমি এনাদের সাথে বহু বছর ছিলাম, 3 বছর ওরা বাড়ি করে ছিলাম বলতে গেলে। তো ওই জায়গার থেকে শুরু হয়েছে, ইট লিঙ্কড আপ এখন আন্তর্জাতিকভাবে। প্রায় 300 বম বোধহয় বিভিন্ন জায়গার থেকে মিজোরামে আছে এখন, 300 ফ্যামিলি তারা ওখানে চলে গেছে, ডাইভার্ট করেছে, তাদেরকে নিয়ে গেছে, ভয়ে গেছে, জাতি গেছে, তারা ওখানে আছে। এখন আপনি এই লিঙ্ক আপটা যদি করেন, আপনি দেখবেন যে ডিস্টারবেন্স এখন চীন স্টেট বলতে গেলে এখন মিয়ানমারের নিয়ন্ত্রণে নাই। They have their own force, own currency, everything. চীন স্টেট থেকে অনেক কুকিরা মাইগ্রেট রিফিউজি চলে গেছে আপনার মিজোরামে এবং মণিপুরে। যেটা নিয়ে সমস্যা হচ্ছে না, কিন্তু সেটা তো আমাদের এখানে আপনি বলছেন দুই একটা। এখন আমি আপনাকে খোলাখুলি যদি বলি, আমার মতে, এটা আমার মত, there is going to be একটা অ্যাটেম্প্ট হচ্ছে টু হ্যাভ এ স্টেট, একটা আলাদা একটা স্টেট, প্রিপন্ডারেন্স অফ ক্রিশ্চিয়ানস। আচ্ছা, সেটি একটি আমি আসবো আপনার কাছে এটা নিয়ে। শেষ করি নাই লিঙ্কড উইথ চায়না বর্ডার, আলাদা একটা খ্রিস্টান স্টেট। এখন বাকিটা আসবো আমি আপনার কাছে। অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই। একটি জিনিস তারা বলছে, সুবিধাবঞ্চিত কুকি চীন জনগোষ্ঠীর জন্য স্বশাসিত বা পূর্ণ স্বায়ত্তশাসন ক্ষমতা সহ একটি ছোট রাজ্য প্রতিষ্ঠা। তো কুকি চীন যদি নাই বা থাকে এখানে, যেটা উনি বললেন, ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, উনি ব্রিগেড কমান্ডার ছিলেন, যে ছোট দুই একটি বাড়ি বা কুকি থাকতে পারে, চীনের কমে যায় না, এটি একটি অন্য কোনো বিরাট প্লটের অংশ কিনা? ধন্যবাদ। এই ধরনের দাবি করা যে কুকি চীন জনগোষ্ঠীর জন্য একটা আমরা শুধু এখানে বাংলাদেশের অভ্যন্তরের কুকি চীন নিয়ে কথা বললে হবে না, কিন্তু আপনি বাংলাদেশ, মিয়ানমার, ভারত, বিষয়গুলো তো বাংলাদেশের একটা ওইখানে ওইটাকে নিয়ে চিন্তা করতে হবে। ওইখানে পড়লে দেখবেন যে ওই অঞ্চলে তাদের মধ্যে যে একটা ফ্রেটার্নিটি, বাংলাদেশের হোক, মিয়ানমারের হোক, ভারতের হোক, তাদের মধ্যে অদ্ভুত তাদের একে অপরের সহযোগিতা। তাদের মিলিটারি স্কুল আছে, তাদের সেখানে নিজস্ব পাওয়ার জেনারেশনই আছে, তাদের সেখানে ভারতীয় সব টিভি চ্যানেল দেখা যায়। মানে একটা ভারতের মতন একটা রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র মতো না। কিন্তু যেটি ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, আপনি কি এটার সাথে একটা খ্রিস্টান স্টেট না, এটা হচ্ছে একটা দূরবর্তী চিন্তা হতে পারে। এখন দেখেন কুকি চীন নিয়ে যেমন আমরা কথা বলা শুরু করেছি, এখন কথা বলছি 2023 সনে
কুকি চেইন প্রথম দৃশ্যে আসলো যখন বাংলাদেশের একটি জঙ্গিবাদী সশস্ত্র গোষ্ঠী হিন্দাল সাইকিয়ার আমি আসবো ওই জায়গায়, হিন্দাল সাইকিয়াকে সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, তোমাদেরকে আমরা ট্রেনিং দেব, অস্ত্র দিব, তোমরা আমাদেরকে টাকা দিবে। যারা হিন্দাল সাইকিয়া কিন্তু এটা আমাদের এই কুমিল্লা এই অঞ্চলের কিন্তু বা বাংলাদেশ সমতল ভূমির অঞ্চলের একটা জঙ্গিবাদী সংগঠন। দে স্টার্টেড, তারা তাদের যাত্রাটা জানান দিল একটা মার্সেনারি গ্রুপ হিসেবে। আমরা অস্ত্র সরবরাহ এবং প্রশিক্ষণের বিনিময়ে আমরা টাকা অর্থ সংগ্রহ করব। তখন আমরা প্রথম জানলাম যেরকম একটা কুকি যেটা বীর সাকত বললেন, ওখানে 11টা জনগোষ্ঠী আছে, 13টা, তার মধ্যে 1%-এর কম হচ্ছে এই কুকিরা, আমাদের দেশের কুকিরা। আপনি যদি ভারত মিয়ানমার ধরে নেন তাহলে তাদের সঙ্গে একটু বাড়বে। এখন যেটা বীর সাকত বলছে সেটা তাদের একটা দূরবর্তী পরিকল্পনা হতেও পারে। আমি কিন্তু একটা জিনিস বলে রাখি, শান্তি চুক্তি যখন হওয়ার আগে আমার সৌভাগ্য হয়েছিল একটা পাবলিক ডিপ্লোমেসি সরকারের অংশ হিসাবে আমি পার্বত্য চট্টগ্রামের গভীর অরণ্যে যাওয়া, যেখানে মানুষ চিন্তাও করতে পারেনি, মানুষ থাকে, বসতি আছে, সেখানে তারা চাষাবাদ করে, সুতরাং সমতল ভূমির মতো চাষাবাদ না। সেনাবাহিনী হেলিকপ্টারে আমাকে যেতে হয়েছে, তাদের অনেকের সাথে আমি কথা বলেছি। তারা একটা জিনিস বলেছে যে আমরা অশান্তি চাই না, সাধারণ মানুষ। তখন এটা শান্তি বাহিনী এই সমস্যাটা হচ্ছে, জনগোষ্ঠী হচ্ছে তারা এই সমস্ত এখন কালকে সমর্থন করে না, কারণ সাধারণ মানুষ তো সবসময় একটা শান্তিতে থাকে, ভিকটিম হয়ে যায়। আমরা তো 100-200 সশস্ত্র জঙ্গি এখন আমরা তো সেই পুরনো অবস্থায়, মানে কেন এটা হলো সেই যুগে যদি ফিরে যাই তাহলে তো আমরা সেই কাপ্তাই ড্যাম, ওই ডিসপ্লেস পিপল তখন থেকে শুরু হয়েছে, সেটা শুরু হয়েছে, সেটা তো আমরা ওই পিছনে ফিরে যেতে পারবো না। সামনের দিকে কিভাবে যেতে পারি সেই চিন্তাটা তো করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96-এ ক্ষমতা আসার পরে শান্তি কিভাবে সেখানে প্রতিষ্ঠা হতে পারে সেটা তিনি অত্যন্ত সাকসেসফুলি করেছেন। না, কিন্তু ওনার যে জেস্টারটা যে এই অঞ্চলে একটা শান্তি প্রতিষ্ঠা করা দরকার, ক্ষমতায় আসার একেবারে অল্প সময়ের মধ্যে এরকম একটা চুক্তি স্বাক্ষর, কিন্তু সেটার কি রেসিপ্রোকাল হয়েছে? না, রেসপন্স হয়েছে? একটা সমস্যা যেটা ব্রিটিশ আমল না হলো 47-এর পর থেকে শুরু হয়েছে, সেটা যে রাতারাতি শেষ হয়ে যাবে তা না, কিন্তু হয়তো যতটুকু আমরা বলতে পারি যতটুকু হওয়া উচিত ছিল নানা কারণ সেটা হয় নাই। এটা ছিল যেটা বলেছেন চাকমাদের সাথে, মূলত সন্তুল আহমেদের সাথে। সেটা কি অন্য গোষ্ঠীগুলো কি কোনো ডিপ্রাইভ ফিল করে? ডিপ্রাইভ এখন ফিল করতে পারে, তখন কিন্তু করে না। কিন্তু তখন এটাও বলে রাখি, অস্ত্র সমর্পণের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম স্টেডিয়ামে, খাগড়াছড়ি স্টেডিয়ামে যখন অস্ত্র সমর্পণ অনুষ্ঠানটি হয়, মাননীয় প্রধানমন্ত্রী যখন সন্তুল আহমেদের কাছ থেকে অস্ত্র সমর্পণে সে অনুষ্ঠানে অস্ত্র একটা টোকেন অস্ত্র জমা নেন, তখন গ্যালারিতে কিছু তরুণ সম্প্রদায়ের চাকমা একটা ব্যানার খুলে বললো যে আমরা এই শান্তি চুক্তি মানি না। সেটা নিয়ে আমি বলবো, বিশেষ করে আমি আসবো আপনার কাছে, অনেকগুলো গ্রুপ হয়ে গেছে, জনতা সমিতির একটা সংস্কার দাঁড়িয়ে গেছে, ইউপিডিএফ দাঁড়িয়ে গেছে, এরা হচ্ছে চাঁদাবাজি। একটা তথ্য দিয়ে রাখি, বান্দরবনে যখন আমি ছিলাম তখন কিন্তু ইনসার্জেন্সি চলছিল। বান্দরবনে একটা খুবই মায়োপিক একটা সেকশন ছিল ওই ইনসার্জেন্টের সাথে, ওটা ছিল মুরংদের একটা ছোট্ট অংশ, ওটা ওখানে আমার ভালো করে জানো। আর কোনো বান্দরবনের 13টা ট্রাইব, 11টা না 13টির মধ্যে আর কাউকে পাওয়া যায়নি ওখানে। ওই মুরংরা আবার সারেন্ডার করে। আমি আসবো আপনার কাছে, আমি একটু আপনার কাছে যে প্রশ্নটি, যেটা আমি আপনাকে করতে যাচ্ছি সেটা হচ্ছে দেয়ারফর শান্তি বাহিনীতে ওই 13টি অন্য ট্রাইবের কাজ ছিল না, কোনো প্রতিনিধিত্ব ছিল না, সমস্যা সৃষ্টি করে না, কিন্তু এটি একটি বিবেচনায় সামথিং ভেরি ইম্পর্টেন্ট আনতে হবে। আমি মেজর আমদাদ আপনার কাছে, যেহেতু আপনি সিকিউরিটি ব্যাপার নিয়ে আলোচনা করেন এবং লেখালেখি আছে, গবেষণা আছে, আপনার একটা জিনিস যেটি জনাব আব্দুল মান্নান রেস করলেন, একটি এই ধরনের সংগঠন যারা আদর্শবাদীদের কথা প্রচার করে, তারা আবার একটি জঙ্গি সংগঠন হিন্দাল সার্কিয়ার সাথে কিভাবে যুক্ত হয়? এটা কি শুধুই নিছক টাকা পয়সার বিষয়? বাট আমি একটু গবেষণা করে দেখেছি, যখন নাতান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তখনই উনি ইসলামী বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার কানেকশন ছিল। তাকে কয়েকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্ক করেছিল, কারণ সে বিভিন্ন লিফলেট বিতরণ করতেন চারুকলা ইনস্টিটিউটে এই জঙ্গিদের পক্ষে। এটা কি কোনো ব্যাকগ্রাউন্ড কানেকশন আছে কিনা এটার ভিতরে, নাকি এটা নিছকই টাকা পয়সা, না অন্য কিছু আছে এখানে?
ধন্যবাদ। আসলে এই যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কুকিচিন ন্যাশনাল আর্মি যেগুলি আমরা এখন আলোচনা করছি, প্রথমত আমি মনে করি যে এটা দে আর ওভার ফোকাসড। প্রথমত ওভার ফোকাসড, কারণ আমাদের মিডিয়া আমরা বেশি অ্যাটেনশন দিচ্ছি। অতিরিক্ত এমন ফোকাস করা হচ্ছে এটাকে, তাদের যদি ওই অঞ্চলের আমাদের অর্থাৎ বাংলাদেশ সরকারের যে কর্তৃত্ব সেটাকে আন্ডারমাইন করতে যাচ্ছে এখন অনেকটা। তারা প্রকাশ্য আমি দিবসে দুটো ব্যাংক লুটের ঘটনা ঘটিয়ে ফেলেছে। প্রকাশ্যে তার অর্থ হলে কিছু ডাকাত এসে যদি একটা ব্যাংকে ডাকাতি তো হচ্ছেই, কত ডাকাতি হচ্ছে এই দেশে, সেই একটা ডাকাতির ঘটনা ধরেন আধা ঘন্টার মতো ডাকাতি করে সে তার পালিয়ে চলে গেছে, তারপর দিন আবার ডাকাতি করার একটা প্রচেষ্টা ছিল, সেটাও এটা কিন্তু আপনি মনে করছেন আমরা অতিরিক্ত ফোকাস দিচ্ছি? অতিরিক্ত ফোকাস দিচ্ছে। আর দুই নম্বর হচ্ছে, আপনি যেই কথাটা আমি বলি সেটা হচ্ছে ওই অঞ্চলের মানুষগুলো, যেটা ব্রিগেডিয়ার শেখাওয়াত বললেন, প্রথমত দে ফিল একটা তাদের মধ্যে নেগলেক্টেড, এই ফিলিংটা ছিল। আপনি সেটার কারণ হচ্ছে আমাদের মূল যে রাজনৈতিক দলগুলো, আমরা কিন্তু সেই সব জায়গায় ফোকাস করছি না। তারা এত বেশি নৈর্ভক্তিক ওখানে, তাদের ইনার্শিয়া এত বেশি যে আপনি কি কখনো দেখেছেন যে কোনো এই যে বম বলেন বা কুকি বলেন, কোনো পাঙ্কো বলেন, তাদের কোনো অনুষ্ঠানে মূলধারা রাজনীতির কোনো একজন লোক ওখানে হাজির কখনো থেকেছে বা তাদের সাথে দুঃখে সুখে, এই যে তাদের আমি একটু এই যে প্রশ্নটি তুললেনই, আমি যদি একটা প্রশ্ন করি যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সংস্থা, তাদেরও তো দায়িত্ব আছে, তাদের অন্যান্য যে কমিউনিটি গুলো আছে তাদের সঙ্গে এখন আজকে কি সেই ইনিশিয়েটিভটা আমরা দেখেছি? আমি সেখানেই বলছি, সেখানে যখন দেখা গেল এই কুকিরা বম পার্টি বলে একটা প্রথম ইনিশিয়াল কিন্তু এটা বম পার্টি নাম ছিল, আপনি যদি একটু বলি, এই বমরা কিন্তু হঠাৎ করে পিসিসিএস এর মুখোমুখি হলো। পিসিসিএস এর মুখোমুখি অনেকগুলো প্রায় 20টার মতো সংঘর্ষ তাদের হয়েছে, এগুলো কিন্তু আমাদের আলোচনায় আনতে হবে। আমি শেষ করি, ইভেন কি সেখানে বমদের সাথে যখন পিসিসিএস এর সংঘাত সৃষ্টি হলো, এক পর্যায়ে এই কুকিচিন যখন দেখা গেল লিঙ্ক আপ হয়ে যাচ্ছে, অন্যদিকে এই যে মিলিটেন্টদের কথা বললেন লিঙ্ক আপ হচ্ছে, চীন স্টেটের সাথে লিঙ্ক আপ হচ্ছে, মিজোরামের মিজো ন্যাশনাল ফ্রন্টের সাথে লিঙ্ক আপ হয়েছে, আমরা কিন্তু আলোচনা আনতে হবে। এই লিঙ্ক আপটা গিয়ে যখন মেইতিদের এগেনস্টে কুকিরা যারা কাজ করছে তাদের সাথে একটা লিঙ্ক আপ হচ্ছে এবং একটা বড় শক্তি সেখানে অস্ত্রের যোগান যখন দিচ্ছে, আপনি সেই অস্ত্রের যোগানগুলির কথা, বড় শক্তি আমাদের নেইবারিং দুইটা কান্ট্রি আছে, দুই নেইবারিং কান্ট্রির মধ্যে যাদের মধ্যে জিও স্ট্র্যাটেজি যেটা রাখাইন স্টেটে এখন যেই সংঘাতটা চলছে, সেখানে কিন্তু ভূ রাজনীতি এবং ভূ কৌশল নিয়ে কিন্তু প্রচণ্ড একটা মারামারি, যেখানে আপনি সেটাকে আনতে হবে ইন্দো প্যাসিফিকে, যে কোয়াডকে আপনি এখানে নিয়ে আসতে হবে। আপনি যখন দেখবেন এক মিনিট, সম্পর্কটা আমি একদম পরিষ্কার করে দিচ্ছি। সেখানে যখন তারা চায়না যখন সেটাকে সাউথ চায়নাকে অ্যাভয়েড করে যখন চক্রিয়তে চলে আসলো, আপনি তখন এখানে ভারত চলে গেল কালাদান মাল্টি মোডাল মাল্টি বাইপাসিং বাংলাদেশ, যেখানে আপনার প্লেটোয়াকে মেইন ল্যান্ডিং পয়েন্ট করে আপনার কালাদান হয়ে আপনি যখন সিটুয়েকে বেস করে কলকাতাকে, তখন আদার players they found that yes it is going to be another dimension for the contending group. সেখানে যখন জাপানিজ এই যে আমাদের মাতারবাড়িতে কাজ করছে, জাপানিজরা হঠাৎ করে একটা স্টেটমেন্ট দিয়ে বসলো, the মাতারবাড়ি is going to be the hub for economic hub for all activities of the সেভেন সিস্টার অলসো, সেখানে আদার প্লেয়াররা তখন অ্যাক্টিভ হয়েছে। আপনি অতি সম্প্রতি, তার মানে আমরা এখন বড় বড় খেলোয়াড়দের খেলার অংশ। আমি একটু শেষ করি, চীন স্টেটে এই যে চীন স্টেটে প্ল্যাটোয়াতে কিন্তু এখন মিয়ানমার সেনাবাহিনীর দখলে নাই, সেটা পুরোপুরি চাইনিজ ইনফ্লুয়েন্সে আছে, সেটা হচ্ছে আরাকান আর্মি। এই কথাগুলো, আরাকান আর্মি ইজ কন্ট্রোলিং দ্য হোল চীন এখন, এবং তাদের হেডকোয়ার্টার হচ্ছে প্ল্যাটোয়াতে। আর ভারতের সেখানে ছিল কলকাতা হয়ে সিটুয়ে হয়ে প্ল্যাটোয়াতে তাদের ল্যান্ডিং, আইজলকে বেস করে ন্যাশনাল হাইওয়েতে গিয়ে তাদের এই জিনিসটা করা টু অ্যাভয়েড আরাকান আর্মি কিন্তু কালাদান প্রজেক্টে বাধাও দিয়েছে, যে বাধা না শুধু, ওট ইজ অলরেডি জেপ্রোডাইজ, এটা অলরেডি জেপ্রোডাইজ। ওখানে আরাকান আর্মি যে ব্যালটা দিয়ে এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়ে আছে, কালাদান থেকে শুরু করে উপরে আপনার রাও থেকে শুরু করে আরো উপরে গিয়ে যখন চীন স্টেটের প্ল্যাটো পর্যন্ত, ইট ইজ টোটালি নাও আন্ডার দেয়ার ইনফ্লুয়েন্স, এবং দে আর সাপোর্টেড বাই চায়না। দেয়ার ইজ নো, এটা রাগডাক করার কিছু নাই। আমি আসবো আপনার, কিন্তু আমার কাছে এই প্রশ্নটা এখন রয়ে গেল যে জঙ্গিদের সাথে কেন এরকম একটি সংগঠনের ইয়ে হবে, আতাত হবে? সেটা হচ্ছে তাদের ইনিশিয়ালি তাদের অর্থের প্রয়োজন ছিল, এবং এই যে মাহফুজ, সরি আমাদের ডক্টর নট মাহফুজ, ওই যে মাহফুজ যিনি ওই হিন্দালের যিনি মেইন অর্গানাইজার, হি ওয়াজ নোন, আপনি যেটা বললেন একটা সম্পর্ক তার ওখান থেকে আগে থেকেই ছিল। এই যে লিফলেট টিফলেট যেগুলি করেছে, সেখানে সে মাহফুজ এক স্টেজে গিয়ে তার সাথে যখন
with the plea of research, Mahfouz was going, coming. এই নাতানকে তখন হি মোল্ড অ্যাকচুয়ালি রেদার, কারণ নাতান ওয়াজ having some sorts of blessings from the military regime also ওখানে আমাদের যে তাদের, কারণ ওখানে যখন সে এনজিও করেছে সেই এনজিওর ওখানে আমাদের ব্রিগেড কমান্ডাররা গিয়েছে, আমাদের ডিভিড কমান্ডাররা গিয়েছে। নাতান তখন ওয়াজ ইন এ ভেরি গুড পিকচার, কারণ তার জাতিসত্তাকে এই যে বম বলেন বা কুকি বলেন তাদেরকে সামনে আনার জন্য, তাদের হেল্প করার জন্য রিজিয়ন হেডকোয়ার্টারগুলি সাহায্য করেছে, ব্রিগেড হেডকোয়ার্টার থেকে সাহায্য পেয়েছে। পাওয়ার পরেও এক স্টেজে যখন সে লিঙ্ক আপ হয়ে গেছে মিলিটেন্টে, তখন ইট ওয়াজ আনআর্থেড ডিসিজে, এবং সেটা কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত আরও বেশি অ্যালার্ম হয়েছে এটাতে। কারণ হচ্ছে কি তখন এই কুকি চীনের যাদের হিন্দালদের, যাদের মিলিটেন্সি, সেটা তারা চিন্তা করেছে তখন তাদের ওখানে স্পেল ওভার হতে পারে আসামে গিয়ে, এই বারাক ভ্যালি থেকে শুরু করে যেখানে মুসলিম প্রধান অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু এরা নাক গলাতে পারে। So that's why it is our focus. That's why it is our focus. That's the question. আমি অথবা মির্জা কামাল, আপনার দীর্ঘদিনের কাজ হচ্ছে এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে, আপনার কি মনে হয় শান্তি চুক্তির পরে এসে আজকে আমরা যদি দেখতে পাই যে এখানে এই সমস্ত আবার সশস্ত্র গোষ্ঠীর জন্ম হচ্ছে, তার মানে আমরা কি আরো একটু প্রপারলি অ্যাড্রেস করা দরকার? বিভিন্ন উনি বলছেন যে 13টি জনগোষ্ঠী আছে বান্দরবান অঞ্চলে, তাদের স্টেক নেই এবং তারা এক সময় ফিল করে যে আমাদের আরো স্টেক থাকা দরকার, যেখান থেকে এই ধরনের সংকটগুলো সূত্রপাত কিনা। শুনুন, এই কথাটা কিন্তু ঠিক নয় যে সেইখানে যে মানে শান্তি চুক্তির সময় 11টা জাতিসত্তা হিসাব করা হয়েছিল, সেই 11টা জাতিসত্তার স্টেক শান্তি চুক্তির মধ্যে নাই, এই কথাটা ঠিক নয়। আচ্ছা, সবারই আছে, সবারই স্টেক আছে, সবারই স্টেক আছে। থ্যাংক ইউ। এটা অল ইনক্লুসিভ ছিল, অল ইনক্লুসিভ ছিল। কার প্রতিনিধিত্ব, তারপরে এসে এই সমস্ত প্রশ্ন কার কত প্রতিনিধিত্ব থাকবে এটা মেনশন করা আছে, এটা কিন্তু একেবারে স্পষ্ট করে শান্তি চুক্তির মধ্যে মেনশন আছে। শান্তি চুক্তিটা আমার কাছে আছে। জি, এবং আপনার এখানে আঞ্চলিক পরিষদের গঠন যদি বলেন, কিংবা হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেটা বিশেষ করে বান্দরবান হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেখানে যে প্রতিনিধিত্বের ব্যাপারটা সেখানে কিন্তু আছে। এটা হয়তো এটা 97 হিল ডিস্ট্রিক্টস ওয়ার ক্রিয়েটেড ইন 1991 না, সেটা হয়েছে, কিন্তু আপনার হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল শান্তি চুক্তি এটা ইয়ে হিসেবে বের হয়েছে, this is taken in the শান্তি চুক্তিতে, but these 3 hill districts were made in 1991 একবারই মাত্র ইলেকশন হয়েছিল 1991। রিজন কাউন্সিল এবং হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলি কিভাবে কম্পোজিশনটা কিভাবে প্রায় একই রকম করা হয়েছে। আচ্ছা, আমি একটু বলি প্লিজ। হ্যাঁ, তো আপনার 1991-এ হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলস তৈরি হয়েছে, এটা ঠিক, কিন্তু তার যে প্রভিশনসগুলো ছিল সেগুলো তখন কিন্তু মানে ওদের যে প্রধান সংগঠন PCJSS তাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই। কিন্তু পরবর্তীকালে থ্রু নেগোসিয়েশন আপনার ওখানকার স্থানীয় মানুষের যে অধিকারগুলো, যেগুলো আপনার থ্রু ডিসেন্ট্রালাইজেশন বা ডেভলিউশনের মধ্যে দিয়ে যেটা প্রতিষ্ঠিত হতে পারে বলে তারা মনে করেছেন, যেমন আপনার 33টা বিষয় কেন্দ্র থেকে ট্রান্সফার হওয়া টু হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলস, তো সেই জায়গাগুলো হয়েছে এবং সেখানে হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলের প্রতিনিধিত্ব আছে। এইখানে একটা জিনিস হতে পারে যে প্রতিনিধিত্ব যতটুকু আছে সেখানে প্রতিনিধিত্ব একটু যদি বাড়ানো হতো তাহলে হয়তো সেটা আর একটু স্পষ্ট হতো, আর একটু ভালো হতো, কিন্তু প্রতিনিধিত্ব আছে, নাম্বার 1। নাম্বার 2, আমি যেটা বলবো যে এখানে দেখুন, আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এতক্ষণ যে আলোচনা হলো যে আপনার রিজিওনাল ডাইমেনশন, মানে মিয়ানমার, ভারতের মিজোরাম এবং আমাদের বাংলাদেশের মায়ানমার, হ্যাঁ, তো মিয়ানমারের যে চীন স্টেট, নর্দার্ন চীন স্টেট, সাউদার্ন মিয়ানমার এবং আমাদের বান্দরবনের রোয়াংছড়ি, রুমা, থানচি মিলে যে আপনার এক ধরনের মানে একটা অঞ্চলের সৃষ্টি হয়েছে, এইটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা ঠিক। কিন্তু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনার মেজর এমদাদুল যে কথাটা বললেন যে আপনার এইখানে কিন্তু একটা পর্যায়ে আমাদের রাষ্ট্রের তরফ থেকে নাথান বোমদের প্রতি ব্লেসিংস ছিল, এটা কিন্তু রিয়ালিটি, বাস্তবতা। এবং এই ব্লেসিং মানে ওরা কার্যক্রম শুরু করে কিন্তু 2008 সালে,
অ্যাজ এ সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট একটা অর্গানাইজেশন। এনজিওর মতো ছিল। এনজিও হ্যাঁ, সেইটা আপনার 2014 সাল থেকে একটা ডাইরেক্ট ব্লেসিংস পেতে শুরু করে ফ্রম দ্য স্টেট। হ্যাঁ, এবং সেইখানে আমাদের রিজিওনাল কমান্ডার তিনিও কিন্তু উপস্থিত ছিলেন, উপস্থিত এরকম কিছু- ছিলেন, সেই ছবি টবি আছে। কিন্তু সেইখানে তারা কিন্তু সাপোর্ট করেছেন, কিন্তু সাপোর্টের পিছনে আমার যেটা মনে হয় যে আমাদের স্টেটের দিক থেকে অ্যাটিচিউডটা ছিল ডিভাইড অ্যান্ড রুল। আসলে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে পিসিজেএসএস, এবং সেইখানে আঞ্চলিক পরিষদকে কার্যকর হওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা হয়েছে। হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলসগুলোকেও কার্যকর করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা কিন্তু বিভিন্ন তরফ থেকে তৈরি হয়েছে। আসলে আমি একটু কথা শেষ করতে PCGS এর দেন। পক্ষ থেকেও কি সেই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? আমি আসছি আপনার, কিন্তু যেটা হয়েছে যে আপনার আসলে যেটা যে শান্তি চুক্তি হয়েছে, কিন্তু পরস্পরের প্রতি যে আস্থা তৈরি হওয়া দরকার, সেই সেই জায়গাটা আস্থার জায়গাটা তৈরি হয়নি, ফলে একটা সংকট রয়ে গেছে, একটা এনমিটির ভাব রয়ে গেছে। ফলে আপনার যেটা হয়েছে যে আমাদের স্টেট ডিভাইড অ্যান্ড রুল কিন্তু সবসময় করেছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আপনার 1997 শান্তি চুক্তির আগে যে ট্যাকটিক্স ফলো করা হয়েছে, সেম ট্যাকটিক্স চুক্তির পরেও ফলো করা হয়েছে। যেমন ধরেন বান্দরবনে যখন দেখা গেল যে আপনার কিছু সংখ্যক এই যে ইয়ার মধ্যে আপনার ম্রোদের মধ্যে পিসিজেএসএস এর বা শান্তি বাহিনীর যোগাযোগ গড়ে উঠেছে, যোগাযোগ তো সব জাতির সাথেই ছিল, তখন আপনার যেটা করা হলো যে একটা পাল্টা প্রো স্টেট একটা বাহিনী কিন্তু গড়ে তোলা হয়েছিল, সেটার নাম ছিল গরম বাহিনী। হ্যাঁ, এবং এই যে গরম বাহিনী রাষ্ট্র গড়ে তুললো, সেটা কিন্তু হচ্ছে শান্তি বাহিনীকে আপনার মোকাবেলা করার জন্য। না, সেটা তো শান্তি চুক্তির আগের পর্যায়ে আমি বলছি, হ্যাঁ, এবং সেটি সেই একই পলিসি কিন্তু কন্টিনিউড হলো। এবং এই যে আপনার নাথান বোম এবং কেএনএফ, এদেরকে দিয়ে কিন্তু একটা কাউন্টার ফোর্স হিসাবে গড়ার চেষ্টা হলো। এবং এইটা করতে যে আপনার মানে এখন ওরা যখন সেই ব্লেসিংসটা পেল নাথান বোমরা, তারা কিন্তু নিজেদেরকে ওভার পাওয়ার্ড মনে করলো। এবং আমি আপনাদেরকে জানাই, এখানে অনেকেই আছেন, তারা নিশ্চয়ই জানেন যে এখান থেকে 42 জন বোমকে আপনার পাঠানো হয় এই নর্দার্ন চীন স্টেটে, এবং তারা সেখানে 1 বছর ব্যাপী মিলিটারি প্রশিক্ষণ নেয়। এবং তার মধ্যে মানে সেই প্রশিক্ষণটা এত রিগোরাস ছিল যে সেই রিগোরাস প্রশিক্ষণের সময় 2 জন মারা যায়। সো 40 জন ফিরে আসে, এবং তারা ফিরে আসার পর এখন এই তথ্য কি আমাদের গোয়েন্দা দপ্তরের কাছে ছিল না? না থাকলে কেন ছিল না? না, এটা একটা বড় প্রশ্ন আছে যে হ্যাঁ, আমাদের না, একটা এটা একটা- ইন্টেলিজেন্স ফেলিউর আছে। হ্যাঁ, তারা না। বলবো আপনাদের যে এতদিন ধরে তারা প্রস্তুতি নিচ্ছে 2টি ব্যাংকে ডাকাতের জন্য, আমাদের নিরাপত্তা বাহিনী কোথায় ছিল বা আমাদের ইন্টেলিজেন্স নিরাপত্তা বাহিনী ভূমিকা রাখছে, কিন্তু ইন্টেলিজেন্সের Intelligence failure এর কথা বলছি। আছে। তারপরে আপনার যে কথাটা আমি বলবো যে আপনার তারা ফিরে এলো তো এই 40 জন 1 বছর ব্যাপী মানে দুর্ধর্ষ প্রশিক্ষণ প্রাপ্ত, তারা এসে তো অপারেশনস করতে চায়, অর্থ চায়, অ্যাকশনে যেতে চায়, তাদের হাতে সেই টাকা নাই। এবং এর মধ্যে এই বিষয়টা এক্সপোজ হয়েছে। তাই বলে Exposed কিন্তু- কি আপনি একটা জঙ্গি সংগঠন হিন্দাল শান্তির সঙ্গে তাদের যে আতাত, এটি তাদের ইডিওলজিক্যাল দিক থেকে না, আমি এটাই বলছি আপনার, আমি আসছি মানে আসলে ethical কিনা এটা? আমি আপনাকে এটাই বলছি যে এই যে কেএনএফ এর আপনার আদর্শিক জায়গাটা খুবই ভঙ্গুর। এবং আপনার যেমন ধরেন আমি পিসিজেএসএস এর সাথে যদি তুলনা করি, তাদের একটা আদর্শিক জায়গা আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, তাদের একটা আদর্শিক জায়গা, একটা আদর্শ নিয়ে সংগ্রাম হ্যাঁ, করে। তারা আদর্শ নিয়ে আপনার মানে কি বলবো আপনার সেই 70-এর দশক থেকে সংগ্রাম করছে। আমি আসবো, এক সেকেন্ড, আমি একটু শেষ করতে দিন। বিরতিতে যেতে হবে, এই জন্য আমি একটু ছোট ছোট করে 3 জনের কাছে না ছুটতে পারলে এর পরের বারে শেষ করবো। আমি একটু তো আমাদের যে এই 3 জন জায়গায় এখন- আমি শেষ কথাটা বলি আপনার, কিন্তু এই যে আপনার নাথান বোমের নেতৃত্বাধীন যে কেএনএফ, এটা একটা আদর্শহীন দল, এবং এরা আপনার অর্থের জন্য যা কিছু করতে পারে, তারা অর্থের জন্য গেছে আপনার এদের সাথে এই যে আলসার কিয়ার সাথে আপনার চুক্তি করেছে, 30 লাখ টাকা পেয়েছে মাত্র, বাট দে সোল্ড আউট। হ্যাঁ, এবং আপনার তার যেটা মানে হয়েছে এটি যে কি এরা অত্যন্ত- কিন্তু রাষ্ট্রবিরোধী, হ্যাঁ। এবং এরা আপনার আজকে এই যে নর্দার্ন চীন স্টেট, সাউদার্ন মিজোরাম মিলে আজকে বাংলা এবং বাংলাদেশের বান্দরবনের একটা একাংশ, এদেরকে মিলে তারা একটা
স্টেট ফরমেশনের ঘোষণা দিয়েছে, যেটা চরম রাষ্ট্রবিরোধী। এটা নিয়ে আলোচনা করব আমি আরো। এবং আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আঞ্চলিক আমাদের, নিরাপত্তার জন্য হুমকি, ভয়ঙ্কর হুমকি স্বরূপ। এবং আপনার এটা সেখানকার মানুষ কিন্তু গ্রহণ করে না, এমনকি সাধারণ বোমরাও এটাকে প্রত্যাখ্যান। আমরা একটু তিনজন প্রতিনিধি এখনো বাকি আছেন, আমার তাদের কাছে একটু শুনতে হবে। তিনজনই আমাদের পার্বত্য অঞ্চলের তিনটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। এর মধ্যে সুচিংপ্রু, তিনি রাজকুমার ভার্মা সম্প্রদায়ের আছেন। সমীর দত্ত চাকমা, তিনি চাকমা সম্প্রদায়ের, খাগড়াছড়ি পানছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। এবং এরপরে আছেন অধ্যাপক কেটি ইয়ং, তিনি রাখাইন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ। আপনাদের কাছে একটু শুনতে চাই, আমি প্রথমে আপনার কাছে আসি একটু, যে এই যে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের ইয়ের কথা বলা হয়, সম্প্রীতির জায়গাটি তৈরি হয়নি বা চুক্তির কারণে, আপনাদের নিজস্ব অনুভূতিটা কি? সমীর দত্ত চাকমা, সাবেক অধ্যক্ষ, পানছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি। সবাইকে আমার নমস্কার এবং শ্রদ্ধা। এবং একই সঙ্গে কুকি চীনের উত্থানটাকেও আপনারা কিভাবে দেখেন? আসলে যখন আমরা তখন ছোট ছিলাম, যখন জেএসএস গঠন হয়, তখন কিন্তু এমএন লালমা, মানে ওই যে সে তো মানে এমপি ছিল, মানবেন্দ্রলাল। হ্যাঁ এমএন লালমা ছিলেন। উনি এমপি থাকতে পুরো হিল টেক্সটা ওনার সমস্ত লিডারের সাথে ওনার একটা সম্পর্ক ছিল। তখন তো একটি আসন ছিল বোধহয়। না না দুইটা ছিল। দুইটা আসন ছিল। তারপরে উনি কিন্তু সমস্ত মানে আমাদের যে মানে 13টা জাতিসত্তা ছিল, সেই জাতিসত্তার লিডারের সাথে কিন্তু তার একটা ঘনিষ্ঠ সবার প্রতিনিধিত্ব করতেন এবং সম্পর্ক ছিল। উনি ঢাকায় বসে সবাইকে মানে নিয়ে আসতেন, বলতেন, এবং নিজে সময় পেয়ে বান্দরবন, রাঙ্গামাটি, কাগজে মানে যেতেন। এই যে একটা ওনার একটা আন্তরিক সম্পর্কের কারণ কিন্তু তখন ইন্টারক্লাইনের মধ্যে আমাদের একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠেছিল। এই গড়ে ওঠার কারণে ওনার সমস্ত মানে 13 জাতিসত্তা ওনার আন্দোলনে সামিল হয়েছিল। ওনার কিন্তু একটা বিজয়, উনি কিন্তু ইজ দ্য লিডার অফ অল আমাদের যে ক্লান, মানে তিনি সকল জাতিসত্তার প্রতিনিধিত্ব করতেন। কিন্তু এখন কি সেটা হয়? এটা এখন আমি যেটা লক্ষ্য করছি, শান্তি চুক্তির পরিপ্রেক্ষিতে ফলে এটা তো পক্ষ বিপক্ষ অনেক, কেউ মানে কেউ মানে নাই, সেটা দেশে বিদেশেও কিন্তু অনেক দেশ কিন্তু এটা আমি বলবো আমাদের ভিতরেও আমাদের মধ্যেও কিন্তু অনেকে সেটা আমরা গ্রহণ করতে পারিনি, সেটা দেশেও পারেনি এবং বিদেশেও হয়তো পারেনি। এই জন্যে যারা পারে নাই, এই যে উনি বললেন ওখানে সত্য একটা কমিউনিটির মধ্যে এই যে শান্তি চুক্তি হওয়ার পথে মানে বেশ কয়েকবার 2বার 3বার আলোচনা হয়েছে, স্যার যেটা বললো, কিন্তু লাস্ট পর্যায়ে কেন সেটা ভেঙে গেল। তার মানে হচ্ছে যে হয়তো নাথাং বোম ইউ কন্টিনিউ মুভমেন্ট, এরকম কোনো উস্কানিও আছে? থাকতে পারে আমার মনে হচ্ছে। নাহলে আমি কথাটা বলছিলাম এক্সটার্নাল এন্ড আদার্স। হ্যাঁ, এটা বাইরের ভিতরে কিন্তু সেটা আছে। আমরা এত আন্দোলন আমরা শেষ করতে পেরেছি, নাথান বোমকে আমরা কেন থামাতে পারতেছি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যেহেতু একটা বিরতি যেতে হবে, একটু অল্প উপলক্ষ করে আপনাদের দুজন কাছ থেকে শোনা হয়নি, আমি আবার আসবো আপনাকে, সমীর দত্ত চাপা আপনার কাছে। সুচিংপ্রু, আপনি তো রাজকুমার মামলা সম্প্রদায়ের, খাগড়াছড়ি, আপনার কি মনে হয় যে এই যে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের সম্প্রীতি তৈরি করার ব্যাপারটা যেমন আছে, একই সঙ্গে এই কুকিচিন নাম দিয়ে নাতান বোমের উত্থান, আপনারা পার্বত্য চট্টগ্রামের একটি জনগোষ্ঠীর আপনি নিজে একটা প্রতিনিধিত্ব করেন, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আজকে 71 টিভিতে গোল টেবিলে অংশগ্রহণের সুযোগ পেয়ে ধন্যবাদ শ্যামল, শ্রদ্ধেয় শ্যামলদা। আসলে আমার অভিজ্ঞ বলছে যে কুকিচিনের বিষয়, কেএনএফের বিষয়টা আমার মনে হয় সংঘাতে না গিয়ে তাদের সাথে সরকার বা রাষ্ট্র একটা যেটা শান্তি কমিটি হয়েছে ওইটাকে আরো স্ট্রংলি চাঙ্গা করে যদি তাদের সাথে বসে সমস্যা ইয়ে করা যায় তাহলে জিনিসটা ভালো হয়। কিন্তু যদি যেটি বলছেন যে দেশীয় এবং আন্তর্জাতিক উস্কানিদাতা থাকে, তাহলে কিভাবে কি করবেন? সেটা থাকতে পারে, এটা কোনো ইয়ে না। আমাদের প্রতিবেশী দেশ যেটা মায়ানমার আছে,
তারপরে আবার এদিকে ভারত আছে। এটা আপনার অদৃশ্যই আর কি। আমাদের সাবেক বান্দরবানের শ্রদ্ধেয় সাবেক ব্রিগেড কমান্ডার সাহেব আছেন, আমাদের সাবেক চেয়ারম্যান জেলা পরিষদের আমাদের লুসাই মুরব্বী আছেন, আরও অনেকে আছেন এখানে মুরব্বী। আমাদের মেজর এনরদ সাহেব আছেন, তারপর যে মেজবাউদ্দিন সাহেব আছেন, মান্নান সাহেব আছেন, অভিজ্ঞ লোক যারা আছেন। আমি যেটা মনে করি পার্বত্য চট্টগ্রামের বিষয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, উনি যেই শান্তি চুক্তি উনি স্ট্রংলি সাহস করে, যেটা কোনো বিদেশের সাহায্য ছাড়া উনি যে শান্তি চুক্তিটা করেছেন, এটা অনেকটা এগিয়ে, সময় অবশ্যই লাগবে এটা বাস্তবায়ন হতে, অনেকটা বাস্তবায়ন হয়ে গেছে। আমি মনে করি উনি এই বান্দরবানের যে বর্তমান ঘটনা কুকিচিনির বিষয়টা যদি একটু শক্ত করে উনি একটা উদ্যোগ নেন, সবাইকে নিয়ে, এখানে সবাইকে এগিয়ে আসতে হবে, সামরিক থেকে বেসামরিক থেকে জনগণ রাজনীতিবিদ থেকে সকলকে যদি এগিয়ে এসে যদি একটা সলিউশনে যেতে পারে, আমার মনে হয় তাহলে হবে। আমি একটু এই পর্যায়ে অধ্যাপক ক্যাটি ইয়ং, আপনি হিলের বাইরে একটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন, রাখাইন জনগোষ্ঠী, যেটি তারাও নিশ্চয় দেখেন যে এই অঞ্চলে কি হচ্ছে ডেভেলপমেন্ট। আপনার কি মনে হয় যে এই যে লেফট ফিল করা, যে আমরা আসলে নেই বিবেচনার মধ্যে, তারপরে হচ্ছে এই ধরনের উগ্রবাদিতার চিন্তার তৈরি হওয়া, যেটা আসলে অনেকের মধ্যে এক্সপেকটেশনটা হচ্ছে শান্তি চুক্তির পরে অনেকেই হয়তো নানা রকম অ্যানালাইসিস করেন, কিন্তু আমরা যারা দেখি যে শান্তি চুক্তির আগে কি ছিল পার্বত্য চট্টগ্রাম, শান্তি চুক্তির পরে পার্বত্য চট্টগ্রামের চেহারাটা কি দাঁড়িয়েছে, এটি অনেকে হয়তো বিশ্বাসই করবে না যে 96-এর আগ পর্যন্ত পুরো মানে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন বা আরও যে অঞ্চলগুলো আশেপাশে আছে সেটি একটা ব্যাপার ছিল। কিন্তু আপনারা কিভাবে দেখেন রাখাইন জনগোষ্ঠীর পুরো বিষয়টা, জনগোষ্ঠীর ফিলিংসটা কি? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা কক্সবাজারে থাকলেও বিভিন্ন কারণে কিন্তু বান্দরবন আমাদের সাথে আপনার সাথে লাগানো, কারণ আমাদের রাখাইন জনগোষ্ঠীর বেশ কিছু অংশ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু কিন্তু বান্দরবনের সাথে আমাদের খুব ক্লোজলি রিলেটেড। যে অঞ্চলের এইটা হচ্ছে, যেটা বলবো আমি, এই যে রুমার ওয়াংসারি থাংসে, ওইখানেও কিন্তু আমাদের রাখাইন জনগোষ্ঠী কম নাই, কিন্তু ওখানে তাই এই কারণে আমরাও কিন্তু এখানে বিচ্ছিন্ন না। এই যে আপনার কুকি চীনের উত্থান, আগে যারা আমার সেই বিজ্ঞ মানুষরা বলে গেছেন, এখানে উত্থানের ফলে যে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরাও শঙ্কিত। আর যদি চিন্তা করি পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে আরকান স্টেটের, যেটা রাখাইন স্টেটে যে ঘটনাগুলো ঘটছে আরকান আর্মির সাথে, এইখানেও কিন্তু অনেক কিছু ঘটনার সাথে জড়িত হয়ে যাচ্ছে। এটা আমার কাছে মনে হয় প্রথমে ছিল সামরিক জান্তার সাথে শুধুমাত্র আরকান আর্মির সাথে যুদ্ধ ছিল এটা, কিন্তু এখন আরো একটা পক্ষ এখানে যুক্ত হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি আপনার ওইখানে যারা আগে থেকে একটু সক্রিয় ছিল, সেটা হচ্ছে আরসা, ARA, RSO, ওরাও কিন্তু সামরিক জান্তার সাথে মিলে আরকান আর্মি প্রতিপক্ষ হয়ে দেখা দিয়েছে। এবং অনেক ক্ষেত্রে এটা তো একটা ওয়ান্ডারফুল, ওইখানে আবার যাদের সঙ্গে এতদিন বৈরিতা তারা এখন একসঙ্গে যুদ্ধ করার, অথচ ওদেরকে এখনো নাগরিকত্বও দেওয়া হয় না, এই রোহিঙ্গাদেরকে ওদেরকে আর্মিতে নেওয়া হচ্ছে, ওদেরকে যুদ্ধের ময়দানে পাঠানো হচ্ছে, এবং ওরা যুদ্ধের ময়দান থেকে আবার অস্ত্র নিয়ে এইদিকে পালিয়ে আসতেছে। সে অস্ত্রগুলো কোথায় যাচ্ছে সেটাও তো এদের কাছেও তো যেতে পারে, কুকি চীনের কাছে। সবাই তো বলে গেছেন এটা একটা আদর্শহীন, একটা আদর্শহীন সংগঠন, এটা কোন রাজনৈতিক অঙ্গীকার নেই ওদের কাছে। কয়েকজন রোহিঙ্গা ধরাও পড়েছে, সেনাবাহিনীতে গিয়েছিল অস্ত্র নিয়ে, আবার বাংলাদেশে এইগুলো নিয়ে কিন্তু আমাদেরও একটু উদ্বেগ আছে। এটা মানে আপনি কি আশঙ্কা করছেন যে এই অস্ত্র আবার কুকি চীনের হাতেও যেতে পারে? হ্যাঁ, হতে পারে, কারণ ওদের তো কোনো রাজনৈতিক অঙ্গীকারও নেই, আমাদের চোখের যেটা দেখা। এবং এখানে যারা ড্রাগস ডিলিংস এর সাথে আছে, ওরা তো ওইখান থেকে অনুপ্রাণিত হতে পারে, কারণ ওই মিয়ানমারের মধ্যে তো ওই ধরনের সংগঠনগুলো এইভাবে জড়িত আছে। আমরা তো অনেক আগেও শুনেছিলাম ওই থানচি গভীর অরণ্যে পপি চাষ হতো,
সেটা সেনাবাহিনী গিয়ে ধ্বংস করা হচ্ছে। কয়েকবার আমরা এই ধরনের অভিযান দেখেছি। জি, তো ওইগুলো নিয়ে আমরাও শঙ্কিত আছি। এটা যে খুব একটা এটা না। তারপর আরো একটা আছে, দেখেন না এখানে বহি প্রভাবটা, বহির্বিশ্বের প্রভাব। আমাদের মহেশখালীর যেখানে জাপানিজ গভর্নমেন্ট এবং চীনের অনেক ইনভেস্টমেন্ট আছে। এখন ওই আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার যদি দেখি, জান্তা সরকারকে ব্যাকিং করতেছে রাশিয়া। তারপরে আবার এনইউজি যেটা এক্সাইল গভর্নমেন্ট, মানে যারা ওই ক্ষমতাচ্যুত, ওদেরকে ব্যাকিং করতেছে ওয়েস্টার্ন ব্লক, আমেরিকা লিডিং। আর যারা তার মানে গ্লোবাল প্লেয়াররা এখানে, তারপর যারা এই যে আপনার বিভিন্ন জাতি গোষ্ঠী যুদ্ধ করতেছে, ওদেরকে চীন এবং ইন্ডিয়া। তো এই প্লেয়ার গুলো তো বাংলাদেশকেও বাদ দেবে না, আমার কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে। অধ্যাপক ক্যাটি ইয়ং একটি নতুন প্রেক্ষিত উন্মোচন করলেন, কিন্তু আমাদের একটা বিরতিতে যেতে হবে। সুপ্রিয় দর্শক, যেটি টেলিভিশন চ্যানেলগুলোতে হয় যে একটি সংবাদ বিরতি, ছোট্ট একটি বিরতি, আমাদের কয়েক মিনিটে আমরা হয়তো সংবাদ শিরোনামগুলো শুনে আবার আমরা এই আলোচনায় ফিরবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম অশান্ত পাহাড়ি জনপদ, সহিংসতা বনাম সমৃদ্ধি, এডিটর্স গিল্ডের যে নিয়মিত আয়োজন, আমরা আবার ফিরবো সেই আলোচনায়। নরসিংদীতে বাস মাইক্রোবাস সংঘর্ষে 2 জন সহ 3 জেলায় প্রাণ হারালেন 5 জন। সকালেই মেঘে নামালো রাতের অন্ধকার, রাজধানী সহ দেশের অনেক স্থানে ঝুম বৃষ্টি। চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে সোনা মসজিদের দেয়ালে ফাটল, অবহেলায় সুরক্ষার দাবি। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি রুবাইয়াত অদিতি। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবার পুরো খবর। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আমাদের উন্নয়নের কাজটা আমরা সচল রাখতে পারি, আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত কিভাবে করতে পারি। কারণ একটি দেশে আমরা যখন হাতে নিয়ে কোনো পরিকল্পনা, আপনারা জানেন যে আমাদের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে তৃণমূল থেকে উন্নয়নটা করা। কারণ তৃণমূল থেকে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি করা, তৃণমূল থেকে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, শিল্পায়নের সাথে সাথে আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, তাহলে আমাদের নিজস্ব বিশাল বাজার, সেই বাজার আমাদের সৃষ্টি হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রত্যেকটা পরিকল্পনা হাতে নেওয়া হয়। আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা এখন স্মার্ট বাংলাদেশ করব। আমরা ই গভর্নেন্স ইতিমধ্যেই চালু করেছি, কাজে আমাদের ই গভর্নেন্স হবে, ই ইকোনমি হবে, আমাদের জনশক্তি তারাও দক্ষ জনশক্তি হবে, আমাদের সমাজ ব্যবস্থাটা সেটা আমাদের স্মার্ট সমাজ ব্যবস্থা হবে। সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা লক্ষ্য জনগণের দোরগোড়ায় আমরা যেন তাদের সেবাটা পৌঁছে দিতে পারি। আর আমরা যখন সরকারে আসি, সরকার আসার আগেও আমাদের দল হিসেবে আমাদের নিজস্ব কতগুলি পরিকল্পনা থাকে। আমাদের অর্থনৈতিক পরিকল্পনা এবং বিভিন্ন সেক্টর পরিকল্পনা, আমাদের দলের বিভিন্ন উপকমিটি তারা সেমিনার করে, কাজ করে, আমরা আমাদের ঘোষণাপত্র বা সেখানে সেগুলি ঘোষণা দিয়ে থাকি, আমরা সেভাবে পরিকল্পনা নিই। কাজেই সরকার এসে যেন আর আমাদের দেরি করতে না হয়, আমরা যেন কাজ তাড়াতাড়ি শুরু করতে পারি। আমাদের সবথেকে অগ্রাধিকার 96 সালে দিয়েছিলাম খাদ্য উৎপাদন।
কারণ আমি যখন সরকার গঠন করি তখন দেখলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি দেশে, দুর্ভিক্ষ প্রতিনিয়ত প্রতি বছর বিভিন্ন এলাকায়। আমরা সিদ্ধান্ত নিলাম আগে এই দুর্ভিক্ষ বন্ধ করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আমরা কিন্তু তা করতে পেরেছি। সেখানে গবেষণার মাধ্যমেই কিন্তু আজকে আমরা এই উৎপাদন বৃদ্ধি করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের খাদ্য এখন শুধু উৎপাদন করলে হবে না, সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আর সেই সংরক্ষণটাও একটু দীর্ঘমেয়াদী। আমরা একটা সাইলো করেছি সান্তাহারে, যেখানে 2-3 বছর আমাদের চাল মজুদ থাকতে পারে, কিন্তু সেটা পরিমাণে কম। আরও কয়েকটা জায়গা আমাদের করা দরকার এবং আমাদের তরি তরকারি, ফল, মূল, মাছ, মাংস যা উৎপাদন হচ্ছে সেগুলিকে সংরক্ষণ করা, প্রক্রিয়াজাত করা, দেশের মানুষের চাহিদা মেটানো এবং বিদেশে রপ্তানি করা। সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের গবেষণা দরকার, পরিকল্পনা দরকার, কারণ গবেষণা চলমান। আমি আজকে একটা বীজ উদ্ভাবন করলাম, এটা কিন্তু কয়েকবার ব্যবহার করার ফলে তার ওই উৎপাদন সক্ষমতা কমে যায়, সাথে সাথে আমাকে নতুন একটা সেখানে প্রতিস্থাপন করতে হয়। এই জন্য আমাদের গবেষণা সবসময় চলমান থাকতেই হবে। আর সেই ক্ষেত্রে যেহেতু আমরা যান্ত্রিকরণ করছি, আমি মনে করি প্রকৌশলী যে গবেষণা সেটাও আমাদের একান্তভাবে প্রয়োজন। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়? যারা এই প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হয়। নইলে একটা বন্যা বা বর্ষার পরেই কিন্তু সেখানে রাস্তা ঢেউ খেলে যায়, রাস্তা খারাপ হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু আমাদের বৃষ্টিপ্রবণ এলাকা, কাজে বৃষ্টিতে ক্ষতি না হয়, পানি জমে না থাকে। যখনই যে পরিকল্পনা করবেন অন্তত পানি যেন থাকে। এই জন্য আমাদের রাস্তার পাশে যে জলাধারগুলি, বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হয় দোকানপাট করে, নয় একটা বিল্ডিং বানায়। এটা চিন্তা করে না যে ঘন বর্ষণ হলে এই পানি শুধু আন্ডারগ্রাউন্ড থেকে টেনে নেওয়া সম্ভব না, অনেক সময় নদীর পানিও বেড়ে যায়। সেই জন্য আমাদের জলাধার খুব দরকার। প্রতিটি ক্ষেত্রে একটা করে জলাধার যদি থাকে সে বিষয়টাও যত্নবান হতে হবে, তবে আমাদের রাস্তাঘাটগুলি সব ঠিক থাকবে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই, যেহেতু বাংলাদেশ, আমাদের এখানে প্রচুর বন্যা হয়, পানি হয়, বৃষ্টি হয়। গতকালকেই তো দেখেছেন কীভাবে ঘন মুষলধারে বৃষ্টি হলো, আজকে সকালেও ছিল প্রচণ্ড বৃষ্টি। তো এই পানিগুলি যেন আমরা অবহেলায় ফেলে না দিই, এটাকে আমাদের সংরক্ষণ করার কথা চিন্তা করতে হবে, যার জন্য আমাদের জলাধারগুলি সবসময় রক্ষা করা। আমি দেখেছি অনেক সময় আপনারাই ডিজাইন বানান, ধরেন একটা বড় পুকুর খুবই চমৎকার, তার ভিতরেই বিল্ডিং করার একটা প্ল্যান নিয়ে এসে হাজির। তবে আমি আসার পর যে কটা এসেছে আমি সব বাতিল করে দিয়েছি, কিন্তু আমি আসার আগেই এই ঢাকার শহরে অনেক পুকুর বিলুপ্ত হয়ে গেছে। ওই এলাকার যত পানি, সে পানিটা যাবে কোথায়? আরেকটা হলো যে বক্স কালভার্ট করা হলো, যে জায়গাটায় যেমন পান্থপথ, ওটা তো ছিল বিল, পুরা বর্ষাকালে পানিটা ওখানে জমতো। আর ওখানে একটা খাল ছিল, এই খালটা একেবারে বালু নদী পর্যন্ত। বক্স কালভার্ট করার ফলে দেখা হলো দুই পাশে বৃষ্টির পানি জমে যায়, আবার সেই পানি নিষ্কাশনের জন্য আলাদা ব্যবস্থা নিতে হলো। আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য না। আমি মনে করি আমার উন্মুক্ত খাল থাকবে, দরকার হলে আমরা সেখানে এলিভেটেড রাস্তা করব। নিচে খাল, আমার নৌ চলাচলও করতে পারবে, উপরে আমার রাস্তা হবে। হাওর এলাকায় ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেখানে আর কোনো ওই মাটি ভরাট করে রাস্তা হবে না, যেন পানির স্রোতটা অব্যাহত থাকে। আর যে কোনো বিল, খাল এগুলো করতে গেলে পর্যাপ্ত পরিমাণে কালভার্ট, ব্রিজ করা দরকার। বন্যার সময় অনেক সময় নদী ভাঙে, অনেক রাস্তা ভেঙে যায়। আমি আসার পর থেকে সব সময় যেখানে ভেঙে যাবে আমি সেখানে কিন্তু আর মাটি ভরাট করে করতে দিই না, সেখানে ব্রিজ করা অথবা কালভার্ট করে দেওয়া। কারণ আবার যদি বন্যা আসে সেখানে তো আবার ভাঙবে। তো এই বিষয়গুলি মাথায় রেখেই পরিকল্পনা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমরা আসলে সবসময় আমরা চাই
যে আমাদের দেশের মানুষ ভালো থাকবে, তাদের জীবনমান উন্নত হবে, সেই কথাটা আমরা মাথায় রেখেই কাজ করি। আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের দেশে কিছু কিছু মানুষ আছেন, আপনি যাই করেন কিছুই ভালো লাগে না। একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে। যেমন একজন কেউ কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো, খামাখা টাকা নষ্ট। মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না, 30,000 কোটি টাকা দিয়ে মেট্রো রেল কেন করা হলো, 3,000 কোটি টাকা খরচা করলেই তো যানজট দূর হয়ে যেত। আমি জানি না এখন পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি নিজস্ব অর্থায়নে, যেখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল। যখন আমি ঘোষণা দিই কারোর সমর্থন পাইনি। অনেকেই বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া হবে না। বলে কেন হবে না? আমাদের 17 কোটি মানুষ, আমরা নিজেরাই করতে পারবো, এবং আমরা নিজেরা করে সেটা দেখিয়ে দিয়েছি বিশ্বকে যে আমরা পারি। 7ই মার্চ 1971 সাল জাতির পিতা সেই ঘোষণা কেউ দাবায় রাখতে পারবে না, তা আমাদেরকে কিন্তু দাবায় রাখতে পারেনি। কিন্তু এই যে মানে কিছু ভালো লাগে না গোষ্ঠী, তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে, তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। স্যাটেলাইট আমরা উৎক্ষেপণ করেছি বলে ওটা আবার কি কাজে লাগে? আজকে আমাদের যত টেলিভিশন আগে বিদেশ থেকে চোরা পথে ডলার পাঠিয়ে তাদেরকে মানে দিতে হতো, সংযুক্ত থাকতে হতো, এখন আর তা লাগে না। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির 61তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দর্শক, অশান্ত পাহাড়ি জনপদ, সহিংসতা বনাম সম্প্রীতি, এই শিরোনামে গোল টেবিল আলোচনা চলছে এডিটর্স গিল্ডের আয়োজনে ঢাকার বনানী ঢাকা গ্যালারিতে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এডিটর্স গিল্ডের সাপ্তাহিক আয়োজন গোল টেবিলে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। আমরা আলোচনা করছিলাম অশান্ত পাহাড়ি জনপদ, সহিংসতা এবং বনাম সম্প্রীতি। প্রথম পর্বের আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, বিশেষ করে আমাদের জনাব এমদাদ বলেছেন যে আমরা ওভার রিয়্যাক্ট করছি, এত বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। আবার আমাদের অধ্যাপক মেজবা কামাল বলেছেন যে আমরা আসলে এই ধরনের একটি সংগঠন যার কোনো আদর্শ নেই, টাকার বিনিময়ে তারা যে কিছু করতে পারে। ফলে এই পর্বে আমরা একটু দেখতে চাই যে কোন দিকে আমাদের অগ্রসর হওয়া দরকার। বাস্তবতা এটাই যে এরকম পার্বত্য অঞ্চলের যে শান্তির একটি আবহ, সেটি বিনষ্ট করার জন্য ছোট্ট একটি বিষয় এনাফ। আমরা এখান থেকে মুক্তি চাই এবং এর ওয়ে ফরওয়ার্ড, সামনের দিকে কীভাবে আমরা অগ্রসর হব, সেটি কিন্তু আমাদের এখন একটি আলোচনার বড় বিষয়। আমি আপনার কাছে আসতে চাই জনাব এমদাদ, যেটি আপনি বলেছিলেন যে এটি আমরা অতিরিক্ত করছি, রিয়াকশন দেখাচ্ছি না, কিন্তু একই সঙ্গে কিছু কিছু কথা আসছে, যেমন আমাদের কয়েকজন বক্তা বলেছেন যে তাদের সঙ্গে রোহিঙ্গাদের ইনভলভ হয়ে যাচ্ছে, রোহিঙ্গাদের কাছে আসা অস্ত্র আবার এদের হাতে যেতে পারে। এই অশুভ একটি তৎপরতাও কিন্তু একটি আশঙ্কা তৈরি করে। না, এটা যদি আপনি ধন্যবাদ। আসলে এটা খুব ম্যাক্রো লেভেলে গিয়ে যে এটার কোনো ইম্প্যাক্ট, এটা হয়তো একটু মাইক্রো লেভেলে খুব নিচের স্তরে হয়তো দু একজন অর্থের বিনিময়, যেটা টাকা পয়সার বিনিময়, যেটা আমাদের দেশও ছোটখাটো সন্ত্রাসী রাষ্ট্র কেনাবেচা করে, সেরকম কেনাবেচা হলে এটা আশ্চর্য না। কিন্তু ইকুয়েশনটা যদি এরকম হয় যে মায়ানমারের সেনাবাহিনীতে যে সমস্যাটা আমাদের সমাধান হচ্ছে না, এতগুলো রোহিঙ্গা শরণার্থী, প্রায় 11 লক্ষেরও বেশি শরণার্থী এখন বাংলাদেশে, তাদের কেউ এখন আবার সশস্ত্র যুদ্ধের জন্য আরাকান আর্মির বিরুদ্ধে হচ্ছে, তারা আবার বাংলাদেশে আসছে, তাদের অস্ত্র আবার কুকি চীনের কাছে যাচ্ছে। এইরকম ইকুয়েশন তো ভয়াবহ। এটা এখানে একটা অপকৌশল বলেন, অথবা তাদের জনবলের যে ঘাটতি, মিয়ানমার সেনাবাহিনী তমাডোর জনবলের সংকট তাদের আছে,
সেখানে দুটা জিনিসকে হয়তো তারা সামনে রেখে এই কাজটা করে যাচ্ছে। রোহিঙ্গাদের এখন তার সেনাবাহিনীতে এই যে ইন্ডাকশন যেটা না হচ্ছে, এবং বিভিন্ন তথ্য যেগুলি যে প্রকাশের মাধ্যমে এটাই জানা যাচ্ছে যে 1000-এর উপরে তারা এখন অলরেডি তারা নিয়েছে রোহিঙ্গাদেরকে, এবং যারা ওই পারে যারা রয়ে গেছে তারা। কিন্তু মায়ানমার সেনাবাহিনী আমাদের কোনো শরণার্থী নিয়ে যায় না, ঠিকই আবার এখানে সশস্ত্র বাহিনীতে ট্রেনিং বলছি, আমাদের এই যে থ্রেট পারসেপশনের কথাটা বলছি, যখন এখন ইনিশিয়ালি তারা আস্তে আস্তে আরাকান আর্মির মুখোমুখি করানোর জন্য নিচ্ছে, সেখানে যখন আরাকান আর্মির সাথে, যেটা একটা ইকুয়েশন ছিল যে আরাকান আর্মি যদি ওখানে তাদের ইনফ্লুয়েন্সটা স্টাবলিশ করে, তাইলে হয়তো আরাকান আর্মির সাথে একটা ভিতরে কেউ আমাদের যারা যারা খুব চিন্তা করে এটা বা কৌশল প্রণেতা, তারা মনে করেছে যে হয়তো আরাকান আর্মির সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে সেটাকে নিয়ে যাবে, বা এনইউজির সাথে অনেকে বলছিল ভিতরে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য। সেটা হয়তো মোর স্মার্টলি মিয়ানমার আর্মি এখন যেটা করছে, আরাকান আর্মির সাথে মুখোমুখি দাঁড় করিয়ে যাচ্ছে রোহিঙ্গাদেরকে। এখন সবচেয়ে বড় দেখার বিষয় যেটা হবে, এই রোহিঙ্গারা যখন আরাকান আর্মির সাথে মুখোমুখি হবে, যখন ক্যাজুয়ালিটিস হবে, এই পারের যারা আমাদের ক্যাম্পে আছে 10 লক্ষ, তাদের মধ্যে এটা আসবে, এই জিনিসটা আসবে। আরেকটা ইয়ে মনে হচ্ছে, যদি এই পুরো রাখাইন স্টেটটা যখন আরাকান আর্মির দখলে, না তাহলে কোনোদিন পুরো দখলে নাই, প্রায় অংশ আমি একটু তাহলে তো এই 11 লক্ষকে আপনি ফেরত পাঠাবেন কি করে? এই কথাটাই ভুল। যেমন আমাকে সেদিন বিবিসির এক সাংবাদিক প্রশ্ন করলেন যে পুরা 80% তো এখন ইয়েদের বিদ্রোহীদের দখল, তো 80% তার একটা ফ্ল্যাগ তুলে সরকার গঠন করে দিতে পারতো ওখানে। এটা একেবারেই আবার ওই ওভার অ্যাসেসমেন্ট, এটা মোটেও না। সেখানে তাদের ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার হলো এর আশেপাশেও আরাকান আর্মি নেই। আপনার স্যান্ডুয়েতে তাদের ডিভিশন হেডকোয়ার্টার, ওখানে আশেপাশেও নাই। আপনি সিটুয়েতের কাছে পিছু এখন পর্যন্ত আরাকান আর্মি কোনো অ্যাক্টিভিটিস নেই। আরাকান আর্মির তাহলে প্রতিদিন এই যে মায়ানমারের সেনাবাহিনী এখানে চলে আসে পালিয়ে আমাদের, এগুলো সেনাবাহিনীর মূল কোনো অংশই নয়, এগুলো হলো বর্ডার পোস্ট গার্ডে যারা আছে। এইটাও আমাদের একটা রং পারসেপশন। প্রত্যেকদিন টেলিভিশন বলে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর এতজন চলে, এলাকা সেনাবাহিনীর মূল সেনাবাহিনীর কেউ না এরা ওখানে যে বর্ডার পোস্টগুলি আছে, ওখানে কিছু পুলিশ আছে, ওখানে ইমিগ্রেশনের কিছু আছে, ওখানে মিয়ানমার ইন্টেলিজেন্স আছে। এই নিয়ে এদের চেহারাটা দেখে মনে হয় না যে মায়ানমারের আর্মি, বললাম তো সেখানে আছে যারা একেবারে মনে হয় যেন আমি একটু বলি আনসার টাইপের একটা, এটা আনসারও না, ইমিগ্রেশন আনসারও তো একটা ট্রেনিং আছে। এরা তো কিছু ম্যাক্সিমাম হচ্ছে ইমিগ্রেশনের লোক, আর হচ্ছে মিয়ানমার ইন্টেলিজেন্সের এবং পুলিশের। এটা আগে ছিল এদের নাশাকা, এদের নাম ছিল। এটা জেনারেল কিনু থাকতে এই শুধুমাত্র বাংলাদেশের বর্ডার এগেনস্টে এই লোকগুলিকে প্লেস করা হচ্ছে, অন্য কোথাও নেই, কোনো দেশের বিরুদ্ধে নেই। কারণ তাদের একটা থ্রেট পারসেপশন আমাদের যদি স্পিল ওভার হবে, যেহেতু আমাদের ডেমোক্রেটিক সিনারিও তাদের ফেভারে, তারা বলছে এখান থেকে বাঙালি দলে দলে ঢুকে পড়তে পারে রাখাইনে। সেটার জন্য, সেটাকে স্টপ করার জন্য এই পোস্টগুলি করে এখানে এই জনবলগুলি, এদেরকে যখন প্রথম ওই যে আরাকান আর্মি উপর থেকে প্লাটাও থেকে নিচের দিকে এসে ব্রাউ হয়ে বুতিডং হয়ে যখন এই নিচের দিকে আসছে আমাদের বিপরীত দিকে, নাইকংচুই টাইসের বিপরীত দিকে, ওই পোস্টগুলির থেকে এরা দলে দলে পালিয়ে চলে আসছে এখানে। এখন আমরা সেখানে আরাকান আর্মি আসছে, মিয়ানমার সেনাবাহিনীর উপরে যাচ্ছে। মিয়ানমার সেনা মোটেও না, মিয়ানমার সেনাবাহিনীর মূল কেন্দ্র হচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে তাদের ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার। এক সময় ছিল সেটা সিটুয়েতে ছিল। সিটুয়েতে যখন 10 ডিভিশন বাংলাদেশের হয়েছে, তারা তাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী, এবং যখন MiG-29 যখন ল্যান্ডিং স্ট্রিপ কক্সবাজারে করা হচ্ছে, তারা আস্তে করে রিলোকেট করে ফেলছে গিয়ে পাহাড়ে, একদম পার্বত্য অঞ্চলের ভিতরে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মানে ওটার সাথে কি বাংলাদেশের সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে। তাদের অ্যাসেসমেন্টে তারা করে তাদের ডিভিশন ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার পুরোটা 200 মাইল দূরে নিয়ে চলে গেছে। আমি আপনাকে একটু প্রশ্ন করি, এখন এইরকম একটা সিচুয়েশন যখন দাঁড়িয়ে, সেখানে আমাদের কি ধরনের স্ট্র্যাটেজি হওয়া উচিত? একজন নিরাপত্তা বিশ্লেষক মিয়ানমারের সাথে আমাদের টোটাল এই অঞ্চলের ব্যাপারটা নিয়ে, টোটাল এই এর ব্যাপারে, কুকি চীনের ব্যাপারে, কুকির ব্যাপারে আমি একটা জিনিস বলি। প্রফেসর মেজবা কামাল যেটা বলছিলেন এক সময়, এটা হচ্ছে সেনাবাহিনী সেখানে কিন্তু সবসময় আমাদের রাজনৈতিক দলগুলি মনে করে যে পার্বত্য চট্টগ্রামে যে কোনো সমস্যা এটা সেনাবাহিনীর বিষয়। এটাকে, এই পারসেপশনটা কিন্তু টোটালি বদল করতে হবে। সেনাবাহিনী একটা জিনিসকে কন্টেইন করে মাত্র, যেমন কুকিরা যখন, তাহলে কারা করবে? আমি একটু বলি, এটাই বলছি, যখন এই বমরা বা কুকিরা বা নাতানরা যখন নেগলেক্টেড ফিল করছিল, তখন সেনাবাহিনী তাদের পাশে দাঁড়িয়েছিল যে তার টু এনহ্যান্স দেম, ঠিক আছে, তোমরা যেন আরেকটা অশান্তি সৃষ্টি না। কিন্তু সেটা রাজনৈতিক কোনো সেখানে ব্যক্তিত্ব বা রাজনৈতিক দলগুলো সেখানে কিন্তু পাশে দাঁড়ায় না। সেনাবাহিনীর কাছে আছে অস্ত্র, সেনাবাহিনীর অস্ত্র দিয়ে তো আর এই সবসময় এগুলি রিজলভ হবে না। আপনি এখন মনে করেন চিটং পার্বত্য চট্টগ্রামে যে কোনো সমস্যা হচ্ছে,
আমাদের সমতলের রাজনৈতিক বড় দলগুলি মনে করে এটা সেনাবাহিনী সমাধান করবে। এটা এই জায়গাতে যদি এই জায়গাতেই বিরোধাস্ত, এটা যতদিন এটা না হবে সেনাবাহিনী কেন দোষ দিতে হবে? এখন মনে হচ্ছে যে সেনাবাহিনী বোধহয় নাতানকে প্যাট্রোনাইজ করছে। আপনার কি মনে হয়, আমি একটু আসছি যে ডক্টর সাখাওয়াত হোসেন, আপনি কি মনে করেন যে এই জায়গার একটা স্থায়ী ব্যবস্থাপনার জন্য আমাদের কি ধরনের উদ্যোগ নেওয়াটা জরুরি? আমি এমদাদের কথা থেকে একটু কিউটা নিচ্ছি। আমি যখন ওখানে ছিলাম, আমার ব্যক্তিগত সবসময় বলতাম যে এটা সামরিক বাহিনীর সমস্যা নয়। এক্স্যাক্টলি, দিস ইজ এ পলিটিক্যাল প্রবলেম। পলিটিক্যালি হ্যাভ টু সলভ। আর্মি যেটা করতে পারে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাজ সে যেটা বলছে কন্টেইন। আমি এই কথাগুলো ওনাদের সাথে আলাপ করছি যে দেখেন, আমি আপনাকে হেল্প করতে পারবো, কিন্তু সমস্যাটা কিন্তু আমার না। সমস্যাটা হচ্ছে বেসামরিক হয়েছে। এখন ব্যাপারটা হলো যে কুকি চীনের রাইজটা, সে বললো যে ওভার সিম্পলিফাইড। এই জায়গাতে আমি একটু কারেকশন দিচ্ছি। ওভার সিম্পলিফাইড ঠিক হয় নাই বা ওভার এমফাসাইজড হয় নাই। ইউ ক্যান ইম্যাজিন দেয়ার ওয়ার ওয়ান জেসিও কিল্ড, one officer was seriously injured প্রথম দিকে আর্মির সদস্য নিহত হয়েছিল। দ্যাট মিনস 3 people were killed। পরে আরো 2 জন মারা গেছিল অন দেয়ার। এটাকে এগুলো কি আমাদের ফেলিউর কিনা? আমরা কি প্রপার অ্যাকশন নিই না? আমি বলি আপনাকে একদম টোটালি ফেলিয়ার। ও যেটা বলছে আমি 100% এগ্রি। আমি একটা শান্তি চুক্তি সাইন করছি 97, দ্যাটস ইট। সেখানে আমি লোকাল যে বডিগুলো আছে তাদেরকে কোনো ন্যাশনাল বা ন্যাশনাল নিচের কোনো পলিটিক্সে জড়িত করেছেন? করেন না। কারণ আপনি পার্টি রেজিস্ট্রেশন করে দিচ্ছেন। আর আমি তখন বলছিলাম যে রিজনাল পার্টিগুলোকে রেজিস্ট্রেশন করো ফর লোকাল ইলেকশনস। এবার না মানে যে কেউ উপজেলাতে দাঁড়াতে পারছে, তখন তো ছিল না। তখন আইদার ইউ হ্যাভ টু বি আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত অথবা জাতীয় পার্টি। না, কিন্তু আমি যেটা বলছি, চট্টগ্রামে তো বিভিন্ন এই ধরনের নৃগোষ্ঠীর তারা কেন উদ্যোগটি নেয়নি? যারা শোনেন, এখন আমাকে বলতে গেলে এখানে সবাই আছেন পার্বত্য চট্টগ্রামের, সবাই আমার পরিচিত। আমি আপনাকে আবার বলছি, 13টি উপজাতি আছে। আপনি কয়টির নাম জানেন? আপনি আমাকে বলেন, আপনি তো একজন প্রতিজনের সাংবাদিক। 13টি উপজাতি কজন? এনারা একটা ফ্যামিলি ছিল তখন। জিজ্ঞেস করেন লুসাই, চাকমা, মারমা, লুসাই, পাঙ্কোয়া, বোম, রো ইত্যাদি অনেকগুলো জনগোষ্ঠী। তার মধ্যে কোনো কোনো জনগোষ্ঠী তো আছে 500 জনেরও জনগোষ্ঠী। 500 থাকুক, 1000 থাকুক, উনি একা ছিলেন ওই সময়। এমআই রাইট? লুসাই উনি একা ছিলেন। উনিও তো একটা জাতিগোষ্ঠী, উপজাতি গোষ্ঠী বা যেটাই বলেন নৃগোষ্ঠী। ওনারা নর্থে থাকেন। আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে কীভাবে ভুলে বিছড়ে চলে আসছেন? উনি একজন শিক্ষিত মানুষ, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। কয়জনের নাম আপনারা জানেন? আপনারা জানেন চাকমা। কিন্তু সেই দায়িত্বটা পালন করার জন্য আমরা আমাকে একটু শেষ পার্বত্য চট্টগ্রাম শান্তি করেছি। আমাকে একটু শেষ করতে দেন। আপনারা জানেন চাকমা, আপনারা জানেন মারমা, আপনারা জানেন ত্রিপুরা। এখন বমদের নাম শুনছেন। হ্যাঁ, দেয়ারফর এটা ছিল পলিটিক্যাল ইস্যু। 97 শান্তি চুক্তি করার পরে আপনি আমাকে বলেন হোয়াট এভার হাউ দি পলিটিক্যাল পিপল কানেক্টেড উইথ, বলেন কিভাবে? হ্যাঁ, হয়তো আপনার আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি, কিন্তু তারপরেও যে আপনি এই পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকারগুলো তো অনেকেই নির্বাচিত হয়ে আসছেন। স্থানীয় সরকাররা যারা এখন নির্বাচিত হয়েছেন, এখানে প্রফেসর লুসাই আছেন, দে অলসো ডিড ঢাকার দিকে রাজনীতি করছেন। স্থানীয় সরকারের কয়জন স্থানীয় সরকারের মতো ওখানে কাজ করে? এটা একটা বড় প্রশ্ন। আমি যেটা বলার মানে আপনি মনে হচ্ছে একটা পলিটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে পুরো বিষয়টাকে দেখুন। পুরো জিনিসটা তো পলিটিক্যাল অ্যাপ্রোচ নেওয়াই হয়নি, এখনো তো নেওয়া হচ্ছে। এখন আপনি কাদের সাথে আলোচনা করছেন? ওই ওনাদেরই একটা গ্রুপের সাথে। কিন্তু আপনি সেখানে সরকারি লেভেলে কোনো না, এমনকি আপনি যেটা বলছেন বোমদের সাথে বা কুকি চীনদের সাথেও তো সরকার একটা আলোচনা শুরু করেছিল। কাদের মাধ্যমে? প্রতিনিধিত্ব দিয়ে কি প্রতিনিধিত্ব? পলিটিক্যাল পার্টি কি আছে ওখানে? পলিটিক্যাল লোকজন কারা আছে? ওনারা আছেন ঠিকই আছে লোকাল, কিন্তু তাদের মধ্যেও তো পলিটিক্যাল পিপল আছে। আমি শেষ করি, কারণ আপনি তাড়াহুড়া চাই না। এটা সিরিয়াস ম্যাটার, এটাকে তাড়াহুড়া করে হবে না। ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে। নাথান বোম যখন যেটা বললেন যে রিজিওনাল কমান্ডাররা মিলে তাদেরকে একটা কোনো কারণে স্পেসিফাই করার চেষ্টা করছিল, সেই জায়গাতে কানেকশনটা হলো না কেন? আপনি আমাকে বলুন, ওয়াই ইট ওয়াজ নট কানেক্টেড? এটা তো আর্মিওয়ালা করছে, আমরা নাই, আমরা কি করব? হ্যাঁ, তো এই জায়গাটাতে আমার মনে হয় যে ফোকাসটা করা উচিত। আপনি এখন সেই
আমি এখন আপনাকে বড় এক্সপ্লেনেশন দিতে পারি যে দেওয়ার খুব সংক্ষেপে যদি বলেন। দেওয়ার ট্রেন বাই, উনি যেটা বলছেন চীন নয়, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি ইন দেয়ার ট্রেনিং সেন্টার লেইজিতে, তাদের ট্রেনিং সেন্টারে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। দে ফট উইথ দ্য কাচিন আর্মি এগেনস্ট তাতমাদাও, এবং 2 জন মারা গেছিল, তার মধ্যে 40 জন ফেরত আসছে, উইচ ইজ দ্যাট ইজ কারেক্ট। এখন ব্যাপারটা হলো যে আমরা যদি ইন ডেপথ জিনিসগুলো না জানি, আপনি উপরে কুকিরা আছে, কুকি শব্দটা কোথা থেকে আসছে? ইট ইজ লুসাই হিল কুকি অন নর্থ ইস্ট ইন্ডিয়া, সেখান থেকে দিস টার্ম হ্যাজ কাম। সাম পিপল আর দেয়ার। বাট আমি আপনাদের যদি দেখে যাই, তারা যে 3টা দাবি করছে, তার মধ্যে একটা হচ্ছে ভারত ও মিয়ানমারে চলে যাওয়া কুকি চীন জনগোষ্ঠীকে ফেরত আনার ব্যবস্থা করা। সে তো তুই যে বললাম 300 বা 400 লোকের বিষয়টা কি? এটা তো কোনো বড় দাবি, এটা কোনো বড় দাবি, এটা বড় দাবি না, কিন্তু মূল দাবিটা পড়েন না আপনি। মূল দাবিটা তারা একটা সাহিত্য অঞ্চল দাবি করছে। There you are. কুকি চীনের, কিন্তু কুকি চীনের ইয়েটা কই? আমি আপনাকে একটা ম্যাপ দেখালাম, তারপর বলেন না, আমি বলছি ম্যাপটা তো আমাদের ম্যাপ না, আমাদের বাংলাদেশের সীমান্তের ভিতরে। একটা সমস্যাকে আপনি যে ট্রান্স বর্ডার, সেই সমস্যাকে আপনি শুধুমাত্র বাংলাদেশের পণ্য, তাই বলে তো আমার বর্ডারের উপরে গিয়ে আমি আরেকটা উদ্যান তুলতে পারি না। সেটা আপনি আঞ্চলিক পরিসরে আলোচনা করবেন, সেটা আপনি আঞ্চলিক পরিসরে আলোচনা করবেন, জাতীয়ভাবে পারবেন না, সেটা আঞ্চলিক পরিসরে। ঠিক আছে, আমি বিষয় নয় তো এখন। আপনি এটা বললেন যে এটা কিন্তু এভরিথিং স্টার্ট ফ্রম স্মল। আপনি মানবেন্দ্র লার্মার কথা একটু শেষ করি। মানবেন্দ্র লার্মার কথা চিন্তা করেন, কি কথা থেকে কোথায় গেছে। হ্যাঁ জানি, সেটা লম্বা প্রেক্ষিত। আপনি বলছিলেন যে কুকি চীন একটি আদর্শবাদী সংগঠন নয়, তাদের কোনো সেই রকম ইডিওলজিক্যাল বেস, পলিটিক্যাল বেস নেই, কিন্তু তারা যে দাবিগুলো করছে এটা তো বিশাল বিশাল দাবি। একটা হচ্ছে স্বায়ত্তশাসিত অঞ্চল করতে হবে, রুমা তানচির ওয়াংচরি, কুকি চীনের প্রশাসনিক অঞ্চল করতে হবে, ডু দে রিপ্রেজেন্ট দ্যাট টাইপ অফ পলিটিক্যাল স্ট্রেট? আইডিয়াটা করতে আসলো। আচ্ছা, আমি একটা এই প্রশ্নে যাচ্ছি, তার আগে আমি একটা কথা বলতে চাই যে কুকি চীনের যে মানে এই যে বোম, টু বি স্পেসিফিক, বোম জনগোষ্ঠীর যে 300 যে সময় লিখেছে, এটার সংখ্যা আর একটু বেশি, এখন বাড়ছে। হ্যাঁ, এটার সংখ্যা আর একটু বেশি, এটা ধরুন 400। তার বাইরেও 12,000 তো বাংলাদেশে আছে। না, তারা কালকে সংবাদ সম্মেলন করেছে, 10,000 ইন্ডিয়াতে আছে, 10,000। হ্যাঁ, 3,000 ইসে আছে। তারা কি বাংলাদেশি জনগোষ্ঠী? শুনুন, আমি ওয়েস্ট বেঙ্গলের সাথে অ্যাফিনিটি আপনি করেন না, ওয়েস্ট বেঙ্গলে অ্যাফিনিটি বলেন, একটু বলার সুযোগ দেন। আমি মানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন পার্বত্য চট্টগ্রামের প্রধান জনগোষ্ঠী তো চাকমারা, কিন্তু আপনার একটা সময় আমরা ইতিহাসের দিকে তাকালে পার্বত্য চট্টগ্রামের মানে সবচেয়ে শক্তিশালী জনগোষ্ঠী ছিল কিন্তু কুকিরা। হ্যাঁ, কুকিরা ছিল। আমরা যদি পুরনো যে বইগুলো দেখি, তখন কিন্তু কুকিরাই ছিল ডমিনেন্ট। বার্মিজদের সাথে দে ফট এগেইনস্ট দ্য বার্মিজ, দ্য কুকিরা বড় বড় যুদ্ধ করেছে। তো সেই ক্ষেত্রে সেই কুকিরা কিন্তু আস্তে আস্তে পার্বত্য চট্টগ্রাম থেকে ডিসপ্লেসড হয়ে গেছে এবং তারা আপনার যে আশেপাশে আশ্রয় নিয়েছে। তো এখন যে দাবিটা তুলছে তারা, সেই দাবিটা আপনার হচ্ছে যে কুকিরা চলে গেছে এখান থেকে, তারা ডিসপ্লেস, তাদেরকে ফেরত আনা হোক। একইভাবে দেখেন আমাদের এই যে যখন জলবিদ্যুৎ কেন্দ্র হলো, তখন আমাদের এখান থেকে যে 40,000 যে চাকমা, মূলত চাকমা চলে গেছিল, সেই 40,000-এর সংখ্যা এখন 1 লাখ হয়ে গেছে। তারা এখন অরুণাচলে আছে এবং অরুণাচলে কিন্তু তাদের বেশিরভাগেরই এখনো নাগরিকত্বের স্বীকৃতি হয় নাই এই এত বছর পরেও। এবং মানে অনেকেই তো দাবি করেন যে এরা তো বাংলাদেশের নাগরিক, তারা এইখানকার একটা ডেভেলপমেন্ট ডিজাস্টারের কারণে দেশচ্যুত হয়ে ওখানে এখনো আপনার দেশবিহীন থাকছেন। শান্তি চুক্তির পরও তো এদেরকে ফিরিয়ে আনার একটা কোনো ইনিশিয়েটিভ হয় না। এটা যেটা আপনি বলছেন, আমি বলি এটা হচ্ছে আপনি যেটা ওই ধরেন দিঘিনালার উপর থেকে যারা সেখানে সাম্প্রদায়িক কিছু দাঙ্গা হাঙ্গামার জন্য সেটলারদের তারা চলে গেছে, তাদেরকে নিয়ে আসা সরকারের সংসদ উপনেতার নেতৃত্বে একটি কমিটি আছে, শরণার্থী টাস্ক ফোর্স
ফোর্স করে অলরেডি ফেরত আনা হয়েছে। ওরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে 70-এর দশকে 80-র দশকে যারা গেছিলেন রিফিউজি হয়ে, তারা সংঘাতকালীন এবং অরুণাচলে কিন্তু তাদের সমিতি আছে। আচ্ছা, হ্যাঁ আসতে চায়, আপনি একটু শেষ করেন। তো ওরকম আপনার এই কুকিরা হয়তো এখন দাবি করছে, কিন্তু আমি আপনার এই যে লেটেস্ট যে 400-500 কুকি গেছেন, কুকি না বোম গেছেন, তারা কেন গেছেন, এইটা কিন্তু আমি মনে করি আজকের জন্য খুব প্রাসঙ্গিক আলোচনার জন্য। কারণ আপনার যেটা হয়েছে যে সবসময় যেটা হয়, দেখেন যে আমাদের এখানে যখন স্টেটের কোনো বাহিনী, আমি কোনো নির্দিষ্ট বাহিনীকে অভিযুক্ত করছি না, আমাদের অপারেশনের স্টাইলটাই হচ্ছে এরকম, যখন অপারেশন করে তখন তারা ধরেন ওই যে কতগুলো ব্যবস্থা নেয়, তো সেই ব্যবস্থা মানুষের জীবনের উপরে কি ইম্প্যাক্ট হচ্ছে এটা হয়তো খেয়াল করা হয় না। যেমন ধরেন আপনার যে এই যে বোমরা যে ওরা তো মূলত জুম চাষি, এখন জুমতে সেটা যে তারা চাষাবাদ করে ওইটাকে তারা বাজারে যে বিক্রি করে, এবং সেই পাহাড় থেকে নেমে আপনার জিনিস নিয়ে বাজারে যে বিক্রি করে সেই পয়সা দিয়ে খাদ্য কিনে তাদেরকে গ্রামে যেতে হয়। এখন যদি আপনার নিয়ম করা হয় যে তোমার বাজারে সপ্তাহে একদিনের বেশি যেতে পারবে না, কিংবা এক পরিবার থেকে একজনের বেশি যেতে পারবে না, কিংবা যদি নিয়ম করা হয় যে তুমি 5 কেজির বেশি চাল কিনতে পারবে না, এটা যদি নিয়ম করা হয় তখন আপনার কি হবে? এই মানুষগুলো তো খাবারের অভাবেই আপনার অস্থির হবে। আসলে এটা কেন করা হয়? এখন সেরকম কিন্তু করা হয়েছে বলে আমি দীর্ঘ সময় আমরা কমিউনিটির কাছ থেকে খবর পেয়েছি। এটা হয়তো এক্সাজারেশন হয়েছে, কারণ আমি তো দীর্ঘ সময়, এই যে ওনারা তো জান, আমি তো দীর্ঘ সময় যেখানে পার্বত্য চট্টগ্রামে ছিলাম, বরং আমরা একটা জিনিস আমি একটু বলি স্যার, আমি এটা একটু বলি, আমরা এখানে ব্যাটল ইন্ডিকেশন, আমরা একটু বলি স্যার উইথ ইউর পারমিশন, আমরা দেখতাম যে হঠাৎ করে শান্তিবাহিনী হয়তো তাদেরকে আজকে ওই জায়গায় আমরা অপারেশন চালাবো আশেপাশে, আজকে বাজার সাজারে যায়ও না, তারা হয়তো সেজন্য আমরা ওইটা দেখে ব্যাটলে আমরা বুঝতাম যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এটা কিন্তু সেনাবাহিনী ওই রিডটা সবসময় রিডিংটা নিত, যে আজকে স্কুল কলেজের ছাত্রছাত্রী কম আসছে, তার মানে হচ্ছে সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন, এরকম। বাট কখনো এটা বলা হয় নাই যে তুমি তোমার উৎপাদিত পণ্য নিয়ে বাজার আসতে পারবে না বা বাজার থেকে কিনতে পারবে না। আই নেভার হার্ড ইট। আমি আপনার এই স্থানীয় কিছু রিঅ্যাকশন হতে পারে, বোমের যে আপনার অপারেশন বোমদের বিরুদ্ধে শুরু হলো তারপরের কথা বলছি, এবং এই 300-400 পরিবার আমি এখনকার কথা বলছি। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, আসলে যে জন্য আপনার একটা স্টেটমেন্ট কিন্তু পার্বত্য চট্টগ্রাম যে আন্তর্জাতিক আপনার কমিটি আছে, কমিশন আছে, তারা কিন্তু একটা স্টেটমেন্ট করেছে যেন এই যে তারা কুকি চীনকে সমর্থন করে না, কিন্তু আপনার তারা যেটা বলছে যে সাধারণ তাদেরকে দমন করতে যে যেন সাধারণ মানুষ এখন একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, কারণ একটা পরপর তো ওখানে আছেন, এখন একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, যেহেতু একটা পাড়ার মধ্যে তারা প্রায় 7 দিন অবস্থান করেছিল এই সশস্ত্র গোষ্ঠীগুলো, সেখানে হয়তো একটা বিশেষ অভিযান চলছে বা কিভাবে এটা হলো এইটা হয়তো এটা হ্যাঁ, তো এই সিচুয়েশনটা হয়তো সবসময়ের জন্য না, এখন একটা তবে এটাও ঠিক যে সেন্সিটিভিটিটা থাকতে হবে। আমি তাছাড়া আপনার একটা পাড়ায় অভিযান হচ্ছে, কিন্তু যদি গোটা এলাকা যদি আপনার একই রকম অ্যাকশনের অধীনে চলে যায় তখন তো কমিউনিটি সবাই সেই জন্য কমিউনিটি গতকাল প্রেস কনফারেন্স করেছে, তারা বলছে আমরা সংকটে আছি এবং এই ধরনের ইয়েগুলো বন্ধ করতে হবে। এটা আরো দু একটা কথা বলে নিই। আমি আসলে মনে করি কি জানেন, মানে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করেছিল কিন্তু শান্তি চুক্তি, এবং আমাদের শান্তি চুক্তি যে শর্তগুলো সেগুলো যদি বাস্তবায়ন করা না হয় তাহলে কিন্তু এই কেএনএফ এর মতো আরো বহু সংগঠন তো সেই জন্য আপনার আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম যে শান্তি চুক্তি সেটা ছিল একটা রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ, এবং সেটাতে সামিল হয়েছিল পিসিজিএসএস।
আমি মনে করি যে পিসিজেএসএস কে সাথে সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বকে কমিয়ে এনে, হ্যাঁ, আপনার এইখানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সেইটাকে বাস্তবায়ন করা দরকার। এইটা করলে কিন্তু পার্বত্য চট্টগ্রামের অনেক সমস্যা দূর হবে। আরেকটা লাস্ট পয়েন্ট আমার, যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘোষণাকে তৎকালীন চিফ সেক্রেটারি তিনি ভুলভাবে ব্যাখ্যা করে সমস্ত কোটা বাতিল করে দিয়েছেন, যেখানে মুক্তি যোদ্ধার কোটাটাকে সংকুচিত করার কথা ছিল। সেইখানে আপনার সমস্ত এই যে আমাদের যে আদিবাসীদের যে কোটাগুলো, সেই কোটাগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমি তো মনে করি কোটাগুলো, কারণ এটা আপনার পড়াশোনার সাথে যুক্ত, এটা আপনার চাকরি বাকরির সাথে যুক্ত, হ্যাঁ, এরপরে বিসিএস এ তো আপনারা কেউ আসতে পারছে না। এই কোটা সিস্টেমটা চালু করা দরকার, অবশ্যই 5% কোটা। এবং যেটা সেই ক্ষেত্রে আপনার আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যেটা করি এখন, যে আমরা এখন খেয়াল করি, গোড়ার দিকে খেয়াল করি দিই যে আপনার কোটাটা কে পাচ্ছে। এখন কিন্তু খেয়াল করি যে আপনার যারা সংখ্যায় কম জাতি, সেই জাতি যেন কোটাগুলোর ক্ষেত্রে অগ্রাধিকার পায়। অবশ্যই যারা বড় জাতি, চাকমা, সাঁওতাল, গারো, তারাও পাবে, কিন্তু যারা সংখ্যায় কম তারা যেন একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র যে একেবারে যে সংখ্যা, আমি সেটাও কিন্তু কোটাকে ইন্ট্রোডিউস করতে হবে, রিইন্ট্রোডিউস করতে হবে ইমিডিয়েটলি। যদি সুযোগ থাকে তাহলে আপনার কাছে আবার আসবো। আমি অধ্যাপক তানজামুল ভাই আপনার কাছে আসতে চাই যে আপনি কি মনে করেন যে এখন আপনি যেহেতু সেই এলাকায় এখনো বসবাস করেন, এই সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে যে প্রতিক্রিয়াগুলো তৈরি হয়েছে, কি ধরনের পদক্ষেপ নেওয়াটা জরুরি মনে করেন যে একটা শান্তির পরিবেশ তৈরি করার ক্ষেত্রে? আসলে আপনি এই পয়েন্টটা খুবই জরুরি বর্তমানের অবস্থার প্রেক্ষিতে। আমি আমার ফিলিংস থেকে এবং আমার ওই কুকি চিন বা বোম সম্প্রদায় থেকে তাদের অবস্থানগুলি দেখে সত্যিই আমরা খুব দুঃখ পাই। কারণ এখন আম বাগানে আম বিক্রি করতে পারতেছে না। আনারস একমাত্র বোম সম্প্রদায়ে আনারস চাষ করে, এই জাইন কুইন বলেন, হানি কুইন বলেন, সবগুলি তারাই করে। ভালো আনারস পাওয়া যায়। পেঁপে করে, তারপরে আপনার পেঁপের চাষ করে, পেঁপের ফলন দেয়, ড্রাগন ফ্রুটসের চাষ করে, তারপর কফি চাষ করে, এরা কফি বিনস এরা বিক্রি করে। এগুলি কিছুই করতে পারতেছে না। তাইলে আমরা কি এটা তাদেরকে অশান্তি রেখে আমরা শান্তির অন্বেষণ করব, নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য যতটুকু দরকার সেটার জন্য কি করা দরকার? আপনি কি মনে করেন কি করা উচিত এখন? এখন এটা করার একটা বলছে যে পলিটিক্যাল একটা অ্যাপ্রোচ নিয়ে পুরো সমাধানটা করার। আমি পলিটিক্যাল ম্যান না, সুতরাং পলিটিক্স আমি জানবো না। আমি জানবো যে আবার ডায়লগ হোক, উচ্চ পর্যায়ের আরো কিছু বিজ্ঞ জনগোষ্ঠীকে নিয়ে, যেমন আমাদের মন্ত্রণালয় এখানে এই তাদের শান্তি আলোচনার মধ্যে মন্ত্রণালয় নেই, বা এমপি সাহেবেরা নেই, বা জেলা পরিষদ চেয়ারম্যান সাহেবেরা নেই। সুতরাং এরাই তো ফিডব্যাক দেয় তাদের জীবন জীবিকার জন্য, পথ চলার জন্য এবং তাদের উৎকর্ষ সাধনের জন্য। এই সকল না থেকে শুধু আমাদের চেয়ারম্যান সাহেবকে দিয়ে এই শান্তির পক্ষে আলোচনা করা আমি তো মনে করি এটা চাইতে আর একটু শক্তিশালী কমিটি থাকা দরকার, যাতে করে তাদেরকে সহানুভূতি দিয়ে, মমত্ব দিয়ে যদি ফিরিয়ে আনতে পারে, ওইটা হবে সর্বমহৎ উদ্দেশ্য। আরেকটা জিনিস আমি একটু শেষ করি, যে এরকম কয়েকবার আলোচনার পর দেখবেন কিছু আসতেও পারে, নাও আসতে পারে। কিছু আসলে তাদেরকে যদি ভালোভাবে আমরা পুনর্বাসন করি, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি দিই, যোগ্য অনুযায়ী ব্যবসা করার সুযোগ দিই, আর বাকিগুলো আসতে পারে। যদি না আসে তাইলে আমরা চিহ্নিত করবো দে আর দ্য রিয়েল কালপ্রিট, তাদেরকে আপনারা নির্মূল করতে পারেন বা বিচার আওতা আনতে পারেন। এটা হলো আমার বাস্তবায়ন। অনেক ধন্যবাদ। আমরা সমীর দত্ত চাকমা, আপনার কি মনে হয় যে আপনারা যারা মেইন স্ট্রিমে আছেন, চাকমা জনগোষ্ঠী, তারা কি মনে করেন যে এই সমস্ত জনগোষ্ঠীগুলোর যে সমস্যা সংকটগুলো, এগুলো সমাধানের জন্য কি পথ হতে পারে? আসলে তো এই স্যারে যেটা বললো, কথা হচ্ছে যে তারা তো আমরা আমাদের মধ্যে এই যে জেলা পরিষদ যেটা আছে, চাকরি থেকে সব কিছু কিন্তু ওখানে আপনার নির্দিষ্ট করা আছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা কুকিরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে কিনা, তাদেরকে আমরা বঞ্চিত করছি কিনা,
হয়তো ওখান থেকেও কিছুটা বিষয়টা তারা আসতে পারে। ওইটা তারা হয়তো বঞ্চিত তারা মনে করছে, তারা যেটা ন্যায্য পাওনা তারা হয়তো সেটা পাচ্ছে না। না, কিন্তু সেক্ষেত্রে উদ্যোগটা নিবে কে? উদ্যোগটা নিতে হবে। এই যে স্যার যেটা বললো সেটা হচ্ছে যে ওখানে এমদাদ ভাই সাগর স্যার বললো শুধু আর্মিদেরকে মানে দোষ দিয়ে লাভ নেই। তারা কিন্তু মানে যেখানে নিড সেখানে যারা নিডি তারা যদি কিছু চায় তারা কিন্তু দেয়। কিন্তু এখন কথা হচ্ছে যে পলিটিক্যালি বিষয়টা যদি আমরা সলভ করতে যাই তাহলে সেখানে আর্মি, পলিটিক্যাল লিডার্স, এই যে পলিটিক্যাল পার্টিস, তারপরে সোশিয়াল ওয়ার্কার যারা আছে সবাই কিন্তু সম্পৃক্ত করা দরকার। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনি উত্থাপন করেন। আমি এবার একটু আপনার কাছে আসতে চাই। আপনার কি মনে হয় অধ্যাপক ক্যাটি ইয়ং, এইরকম একটি স্টেজে সিচুয়েশনটা যখন এর মধ্যে নানা আলোচনা আসছে যে গ্লোবাল অ্যাক্টর আছে, ইন্টারন্যাশনাল অ্যাক্টর আছে, নানা রকমের মেরুকরণের জিও পলিটিক্সের নানা বিষয় আছে, আপনার কি মনে হয় যে কি ধরনের উদ্যোগ এটিকে একটি শান্তিময় পরিবেশে সহায়ক হতে পারে? আসলে আমার কাছে যেগুলো মনে হয়েছে এখানে স্যার যেটা বললেন যে কি পলিটিক্যাল পার্টিকে ইনভলভমেন্ট করার, এই দিকে দুজনও বললেন, কিন্তু এখন তো ইনভলভমেন্ট তো আছে ওইখানে। যিনি জেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ডায়লগটা হচ্ছে, উনি নিজেও তো জেলা আওয়ামী লীগের সভাপতি উনি, এবং জেলা পরিষদের চেয়ারম্যানও। এটা তো পার্টিগত। তাহলে গ্যাপটা কোথায়? হ্যাঁ, গ্যাপটা কোথায়? আমি তো গ্যাপ দেখতেছি না। তো মনে হয় আরো কিছু সুশীল সমাজকে ওখানে সম্পৃক্ত করা উচিত বলে মনে করি। তারা এক্সপার্ট পিস মানে এটাকে কি পিস ইনিশিয়েটর, ওনাদেরকে মনে হয় ইনভলভমেন্ট করলে আরো কাজ হবে বলে আমার কাছে মনে হয় এটা। কারণ ওইখানে যারা ওই যেটা কথা প্রসঙ্গে জেনেছি সেটা হচ্ছে কি 10 জন আসছিলেন, সেখানে 7 জন কিন্তু পিস এর পক্ষে আছেন, আর 3 জন নাথান বম সহ আর 3 জন ওখানে রাজি হলেন না। আমরা এইটা মানি না। এটা তো আসলে ডায়লগ তো হবে কন্টিনিউয়াস প্রসেস, একটা মানে একটার পর একটা চলতেই থাকবে। এখন হয়তো জেলা পরিষদের চেয়ারম্যান উদ্যোগ নিয়েছেন, পরবর্তীতে হয়তো আরো উপরে লেভেলে আসতো না, কিন্তু আলোচনার মাঝ পর্যায়ে যদি এরকম একটা সশস্ত্র তারা একটা এক্সপোজার দেখায় তখন তো একটা হঠকারিতা। এটা তো কোনো প্রসেস না, এটা তো হঠকারিতা একটা সিদ্ধান্ত ছিল ওদের। এটা তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বলেও আমি মনে করি না। সেই হঠকারিতাকে তারা কিন্তু লজিক্যালি এস্টাবলিশ করতে চেয়েছে। তাদের পরের দিন যে স্টেটমেন্টটা দেখেন, যে 2 এবং 3 এপ্রিলের ঘটনার পরে তারা কিন্তু বলেছে আমরা এই কারণেই এটা করেছি। সেটা তো ওরা বলে, কিন্তু এই যে আমাদের এমদাদ স্যার তো বলে গেছেন, এটাকে ফোকাস তো সাংবাদিকেরাই করেছেন এত বড় করে। এটা তো আসলে এত বড় হওয়ার কথা তো ছিল না, ওদের তো ওই ক্যাপাসিটিও নাই। যদি ওই ক্যাপাসিটি থাকতো তাহলে বল কেন ভাঙতে পারলো না ওরা? ওদেরকে যখন বলছে বল থেকে ধরলে তোমাদেরকে ওইটা এই সেন্সার আছে, এই সেন্সারের মাধ্যমে তোমাদেরকে ট্রেকিং এ আওতায় আনা যাবে। ওদের কদ্দুর ক্যাপাসিটি সেটা তো বোঝা গেছে তখন থেকে। মানে আপনি মনে করছেন অত ক্যাপাসিটি নাই? না, অত ক্যাপাসিটি যদি থাকতো তাহলে কিন্তু এটা হতো না। আমার কাছে যেটা মনে হয়। আপনি কি মনে করেন যে এখন আপনি মনে করেন পলিটিক্যাল ইয়েটা আছে, আলোচনা উদ্যোগটা আছে, এটা কি আরো একটু বড় পরিসরে করা উচিত, আরো স্ট্রংলি করা উচিত? আসলে চেয়ারম্যান তো মানে হিমসেলফ মানে আওয়ামী লীগের সভাপতি যারা, কিন্তু মানে আমরা চাচ্ছি যে আরো একটু বড় পরিসরে সেটা না, বললাম তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা এখন না হলে নেক্সট আরেকটা স্টেপে গিয়ে ওনার সেই শক্তিশালী মন্ত্রী মহোদয়কে রাখতেন। আচ্ছা, সেটা একটা উদ্যোগ হতে পারে। রাজকুমার সুচিং প্রুফ, আপনি মারমা সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখেন? এখন মনে করেন যে এই যে কুকিচিং এর উত্থান, তাদের যে এই ধরনের সশস্ত্র এক্সপোজার, এই প্রেক্ষিতে এখন একটা ইনিশিয়েটিভ দরকার। না, আমিও আলোচনাটিও থেমে গেছে, এখন একটা ইনিশিয়েটিভ দরকার। জি, আমি ওই আগেও যেটা বলেছি আর কি, ওনার সাথে একমত। এটা যেটা বর্তমানে কন্টিনিউ জেলা পরিষদ, মাননীয় জেলা পরিষদ চেয়ারম্যান যিনি দায়িত্ব নিয়েছেন, উনি হয়তো এটা দায়িত্ব নিতে গিয়ে একটু হচ্ছে, এটা হচ্ছে আরো বড় কেউ যদি এটাকে দায়িত্ব নিয়ে যদি এটা আলোচনার মাধ্যমে যদি ইয়ে করা যায় তাহলে। এখন দাদা আপনার সাথে মানে আর একটু মানে এড করতে, সেটা হচ্ছে যে হিলট্রেক্সে কিন্তু নট অনলি পলিটিক্যাল পার্টিস, এবং আমরা কিন্তু আজকে যে সংস্কৃতি ওখানে 30 বছরের ঊর্ধ্বে
আর্মিদের সাথে এজেন্সিদের সাথে তাদের সাথেও কিন্তু একটা মানে সবাই মিলে কাজটা করা উচিত। আমি অধ্যাপক আব্দুল মান্নান, একটি বিষয় যে তারা দাবি টাবি ইত্যাদি এগুলো নিয়ে এর মধ্যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 14টি অস্ত্র তাদের হাতে, ব্যাংক লুট হয়েছে, একজন ম্যানেজারকে নেজামুদ্দিনকে অপহরণ করা হয়েছিল। এরকম একটি স্টেজে আলোচনাটি ওনাদের এক্সপেকটেশন হচ্ছে পলিটিক্যাল লেভেলকে আরো অ্যাক্টিভ করা, আরো দরকার হলো উচ্চ পর্যায়ে পলিটিক্যাল লেভেলকে অ্যাক্টিভ করা। সেটা কি কতখানি প্রয়োজন? পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, যেটাকে আমরা এখন 3টা জেলায় ভাগ করেছি, এই অঞ্চলের যে সমস্যাগুলো এটা কিন্তু ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে এগুলো অনেক বড় হয়েছে, নানা ডাইমেনশন এখানে সৃষ্টি হয়েছে। যে শান্তি চুক্তি যেখানে আমরা এত কথা বলছি, সেটা তো শান্তি বাহিনী, সেটি সূত্রপাত ধরেন আমরা যদি কাপ্তাই ড্যামের পরবর্তীকালে বিশেষ করে জেনারেল জিয়ার সময় ট্রাক বাস ভর্তি করে বাঙালি, সমতল ভূমির বাঙালি নিয়ে এখানে জোরপূর্বক ওখানে এস্টাবলিশ করা, সেটেলার করা, এবং আমি দেখেছি তারা কিভাবে সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর জায়গা জমিন বাড়ি ঘর দখল করে কি একটা অবস্থা সৃষ্টি করেছে। সেই সমস্যাটা যদি এত বছর পরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 96 উনি ক্ষমতায় আসার পরে 1 বছরের মাথায় সমাধান করতে পারেন। একটা কথা মনে রাখবে, আমরা এখানে কেউ এটা বলি নাই, বেগম জিয়া ক্ষমতায় আসার পরেও কিন্তু চেষ্টা করা হয়েছিল। ওনার মনে আছে যে কর্নেল ওয়ালি, রাশেদ খান মেনন, আরও কয়েকজন মিলে একটা কমিটি করা হয়েছিল, তারা কয়েকবার কথাবার্তাও বলেছিল। কিন্তু তাদের একটা, আমি তাদের সাথে কথা বলেছি যে আপনারা কেন ওই সময় এই শান্তি চুক্তি বা এই ব্যাপারে অগ্রসর হন নাই, বলে আমাদের আস্থাটা জন্মায় নাই তাদের উপরে, বলে যার স্বামী তাদের এদের উপরে আস্থা যায়, পরস্পরের আস্থা একটা পরস্পরের ব্যাপার, বলে যার স্বামী এখানে এই অশান্তিটা সৃষ্টি করেছে ওনার স্ত্রী যে এটা করতে পারবে না, আমাদের এটা বিশ্বাস হয় নাই। সেটা অন্য একটা ইতিহাস। কিন্তু পরবর্তীকালে আবুল হাসান আবদুল্লাহ, মহিউদ্দিন চৌধুরী এরা মিলে একটা আস্থার মধ্যে নিয়ে তাদেরকে একটু করেছে। এখন আপনি যে এখন যে কুকি চিন নিয়ে আমরা কথা বলছি, যেটা এখন ছোট হতে পারে, একসময় শান্তি বাহিনী ছোট ছিল, তা আস্তে আস্তে এটা আরো, কারণ আমরা কুকি চিন শুধু বাংলাদেশের কুকি চিন না বা এই জনগোষ্ঠী, রিজিওনাল ডাইমেনশন আছে, সুদূর প্রসারী একটা চিন্তা আছে, স্বপ্ন আছে। হয়তো স্বপ্নটা একটা বিলাসী স্বপ্ন হতে পারে, কিন্তু আমি ইঙ্গিত দিলেন একটা কথা বলে রাখি, একটা খ্রিস্টান স্টেট, না সেটা আমি বললাম, এটা হয়তো আমাদের জীবদ্দশায় হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, বিশ্বের দেশে দেশে এই ধরনের এথনিক মাইনরিটিজ যাদেরকে বলি বা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বলি, সেই সমস্যাগুলোর সমাধান সেনাবাহিনী করতে পারেনি। যেমন শ্রীলঙ্কায় অনেক দিন ধরে যুদ্ধ হয়েছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেখানে কিন্তু সিভিলিয়ান গভর্নমেন্টের ইন্টারভেনশন লেগেছে। আবার ভারতে, উত্তর পূর্ব ভারতে যেটা হচ্ছে, সেখানে কিন্তু সিভিলিয়ান সরকারের চেষ্টা করছে এটা সমাধান করতে। সেনাবাহিনী হচ্ছে সিকিউরিটির ব্যাপারটা দেখবে, কিন্তু তার ভিতরে যে একটা জটিল কেমিস্ট্রি আছে পলিটিক্যাল সমাধানে, সেটা পলিটিক্যাল পার্টিগুলো করতে হবে, যেভাবে শেখ হাসিনা 96-এ চেষ্টা করেছিলেন, সফল হয়েছিলেন। আমি মনে করি যে এমদাদের সাথে আমি একমত, কুকি চিনের একটা ডাকাতির ঘটনা, আমি এটা ডাকাতির ঘটনাই বলবো, আমরা যেভাবে গ্রো আপ করেছি, যে মনে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বোধহয় দখল হয়ে গেল। আসলে ব্যাপারটা তো সেরকম না, এলাকাটা খুবই একটা ক্ষুদ্র একটা প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সামনে কথা বলে দেখেছি, সেটা কুকিচন হোক, চাকমা হোক, মারমা হোক, ওরা শান্তি চায়। এই যে বাজারে গিয়ে ওর সবজিটা বিক্রি করতে চায়, বাজারে গিয়ে ওরা মাছটা বিক্রি করতে চায়, আনারসটা কালকে যে সভাটা হলো, কেন হলো, মেইন জিনিস হচ্ছে অর্থনীতি। ওর যদি বাজারেও সবজিটা বিক্রি করতে না পারে, বাড়িতে তো চুলায় ভাত চলবে না, ওইটাই তার চিন্তা। সেটা সে ওই কুকি চিন্তি নিয়ে একটা রাষ্ট্র গঠন হবে, পতাকা হবে, এটা নিয়ে সে চিন্তা করে না। আমি শান্তি বাহিনীর সাথে কথা, আমি গভীর এমন দুর্গম অঞ্চলে গিয়েছি, এটা এখন চিন্তা করলে কিভাবে গিয়েছি সেটা আমি চিন্তা করতে পারি, এখন অনেক রাস্তা হয়ে গেছে। কিন্তু আমি মনে করি যে এটা পলিটিক্যাল সলিউশন দরকার, যেটা সকলে বলেছে যে শান্তি আলোচনাটা হচ্ছিল, সেখানে আরো অংশীজনকে এখানে নিয়ে আসা হচ্ছে, ইনক্লুড করে আলোচনাটা করা হচ্ছে। পলিটিক্যাল সলিউশন তো এটা, সেনাবাহিনী এটা সলিউশনের ব্যাপার না। ডক্টর মাহফুজ পারভেজ, আপনার কাছে এই পর্যায়ে শেষ করতে আপনি যদি সময় থাকে, আমি আরো একটু এক মিনিট করে শোনার চেষ্টা করি। আপনার কি মনে হয় যে লুকিং ফরওয়ার্ডটা কি হবে? আমাদের এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে
পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠাটা খুবই জরুরি। সেখানে ক্ষুদ্র গোষ্ঠী যেই গোষ্ঠী হোক না কেন, তার যে কোনো ফ্লেয়ার আপ, ইট কুড বি এ বিগার ওয়ান পরবর্তীতে। তো সেটা কিভাবে? আমি যেখানে শেষ করেছিলাম, আপনার খেয়াল আছে যে এক্সটার্নাল ফোর্সের কথা বলেছিলাম, ইন্টারনাল তো আছেই, যেটা এই সার্ভে হয়ে আসলো এক একজন মায়ানমার, চীন ইত্যাদি সব বিষয়গুলো কিন্তু আমাদের সামনে আছে। তাহলে ব্যাপারটাকে আপনি যদি হলিস্টিক অ্যাপ্রোচের মধ্যে না আনেন, একমাত্রিক কোনো ব্যাপার দিয়ে একটা গন্ডগোল হলো, আমরা লাফায় গিয়ে লাঠিসোঁটা নিয়ে পড়ে গেলাম, যে নিরাপত্তা আনতে হবে না। এর পলিটিক্যাল ডাইমেনশন এবং এর এথনিক ডাইমেনশন ভেতরে কি আছে, এটাকে একটা হলিস্টিক অ্যাপ্রোচে বিষয়টাকে দেখতে হবে। এটা হলো নাম্বার 1 ইম্পারেটিভস। দ্বিতীয় ঘটনাটি হলো এটাকে অতি ছোট করে দেখা, অতি বড় করে দেখা, এইগুলা খুব অবজেক্টিভ না, এটা সাবজেক্টিভভাবে দেখার বিষয়টা। আমরা কি তাদের গিয়ে ইনকোয়ারি করেছি, তাদের সাথে ডায়লগ করেছি, স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি? আপনি ডায়লগ তো চলছিল। আপনি কথাটা শুনেন, মণিপুরে যখন ঘটনাটা হলো মিথিদের সাথে, অমিত শাহ 48 ঘন্টার মধ্যে আপনার ইয়েতে গেছে, এই মণিপুরে এসেছে। রামুর ঘটনার পর এই যে আমরা এখন বলছি রাজনৈতিক অংশগ্রহণের কথা, ওখানে তো আপনার আঞ্চলিক পরিষদ আছে, তাদেরকে ডাকা হয়েছে বা তারা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী গেছে, সেটা ঠিক আছে আইন শৃঙ্খলাগত দিক থেকে। ওখানে যারা পলিটিক্যাল ফোর্সগুলো আছে, আমরা তো তাদেরকে অ্যাক্টিভ করার কথা বলছি। পলিটিক্যাল ফোর্স তো কোনো একটা দলের সভাপতি না। এখানে আপনি দেখেন, আপনার খুবই সৌভাগ্য আমাদের যে 24 বছর ধরে একটা শান্তি চুক্তি এক্সিস্ট করেছে। আপনি নর্থ ইস্টের কথাগুলো অনেকেই বলেছে, আপনি এটা বলেন নাই ওখানে কোনো চুক্তি 5 বছরের পরে টিকে নাই। আলফার সাথে আজকে চুক্তি ভাঙে, কালকে করে, নাগাদের সাথে করে। 24 বছর একটা জিনিস এখানে একটু বলতে চাই, মিজোর সাথে, মিজোর ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, লালডাঙ্গার সাথে এটা টিকে ছিল। টাইম টু টাইম এটাকে আবার আপডেট করতে হয়েছে, রাজীব গান্ধী পর্যন্ত আসছে। কিন্তু আপনি বাংলাদেশেরটা তো ইউনিক। আমার তো সামনে একটা ফ্রেম আছে, শান্তি চুক্তি আছে, আমরা তো একটা শান্তি প্রক্রিয়ার মধ্যেই আছি। আপনি বলছেন যে এটার অধিকাংশ হয়েছে, অধিকাংশ হয় নাই, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এখন এই ফ্রেমটাকে থ্রু আউট দ্য চট্টগ্রাম হিল ট্যাক্সে কিভাবে আপনি আনতে পারেন, এটাকে কিভাবে ইফেক্টিভ করতে পারেন, তাহলে ইলেকশনের প্রশ্ন আছে, তাদের পার্টিসিপেশনের প্রশ্ন আছে, এগুলোর ব্যাপার। কিন্তু এগুলো তো করতে পারছে না, এই জায়গাগুলো আমরা ফেল করেছি। এগুলোর কিছুটা তো আপনার এইসবের ফেইলের বাই প্রোডাকশনই তো আজকে ওই অসন্তোষগুলো আসা। এগুলো তো কোনো আপনার গাইবি গজব না, এগুলো আমাদের কোনো অপরাধের, আবার তোমার পাপের ফসল কবিতার লাইন যদি আপনি নেন, এগুলো কি বাইরের থেকে ইনস্টিগেট করে কখন? যদি আমি আমার লোককে অসন্তুষ্ট করি, তখন বাইরের একজন কেউ এসে তার মধ্যে হাওয়া দিলে সে আরো লাফায় পড়ে। আমি আমার এই নাগরিককে গণতান্ত্রিক দেশে তো এইভাবে আমি করতে, আমার তো তার সাথে একটা কন্টিনিউয়াস। কিন্তু এই আপনি বলছেন শান্তি চুক্তি বহাল আছে, তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে, এই চুক্তিতে আপনি আরো কিভাবে এর কার্যক্রম, এর প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি গ্রাসরুটে নিতে পারেন, মানুষের কাছে নিতে পারেন। প্রকৃত অর্থে শান্তি চুক্তি আপনি দেখেন, এই এতটা ধারা হয়েছে, অতটা ধারা হয়েছে, এগুলো যান্ত্রিক বিষয়, একটা ধারা একদিনে হয় না, অনেক নিয়ে মামলাও চলছে। কিন্তু এর অপারেশনাল কাজগুলো তাকে সামাজিকভাবে কাজ করতে দেওয়া, এবং তারা যে এই অঞ্চলের শান্তির জন্য আরো স্টেক হোল্ডার, সিভিল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনকে সাথে নিয়ে কাজগুলোকে করা, এই প্রসেসগুলোকে আরো বাড়ানো দরকার, নাম্বার 1। নাম্বার 2, আমি আরেকটা বলে শেষ করছি, সেটা হলো এখানে আপনি নিজে বা আমাদের মিসবাহ কামাল সাহেব আছেন, আমাদের যে একটা অ্যাপ্রোচ যে সবসময় বলছি যে হয় এটা মিলিটারি হবে, নাহলে পলিটিক্যাল হবে। আমরা কিন্তু সোশ্যাল অ্যাপ্রোচটাকে মিস করি। আপনি এই নিয়ে একটা ইনডেপথ রিসার্চ হওয়া দরকার। এখানে মানুষের সাথে যে ডায়লগ এবং তাদের সাথে যে আপনার তাদের গ্রিভেন্সটাকে বের করে না, আমাদের উচিত হবে আমরা খুব ইনডেপথ, এটা তো হাইপোথেটিক্যালি বা আপনার এখানে একটা টার্ম বসে বসে বানালাম, আপনি টার্মটাকে উইদিন কোড বলছি, নস্টালজিক হ্যাংওভারের ব্যাপার না। এত সালে আমি এই করেছিলাম, অত সালে এই করেছিলাম, দ্যাটস নট দ্য নস্টালজিক হ্যাংওভার। আপনি আজকে গিয়ে তার সাথে কথা বলে কোনো এম্পিরিক্যাল ডাটা আমি এনেছি, আজকের তথ্য আমার কাছে আছে, বা কোনো এথনোগ্রাফি করে আমি ওদের সাথে কথা বলে আজকের কিছু এনেছি, আমাকে এটা করতে দেওয়া হচ্ছে না কেন বা আমরা করছি না কেন, তাহলে তো আপনি পিকচারটা পাচ্ছেন। দ্যাটস এ গুড অ্যাপ্রোচ। আমি সময় প্রায় শেষের দিকে, যদি 1 মিনিট করে আমি একটু এমদাদ ভাই আপনাকে দিয়ে সুযোগ বোঝা যায়, জনাব এমদাদুল ইসলাম, 1 মিনিট যদি মনে করেন যে নেক্সট ওয়ে ফরওয়ার্ডটা আমরা কিভাবে করতে পারি। ধন্যবাদ। আসলে এই ডায়ালগের কথা যেটা বলা হচ্ছে, সেখানে একটা বাবুসরোজ একটা বলছে যে মিলিটারি এবং পলিটিক্যালের বাইরেও সোশ্যাল একটা সিনারিও তৈরি করা দরকার।
এটা হচ্ছে ইটস এ কোয়েশ্চেন অফ এক্সপার্টাইজ। কে হু ইজ হ্যান্ডলিং, তার ওই কোনো অভিজ্ঞতা আছে কিনা, তার কোনো এক্সপিরিয়েন্স আছে, তার পারসেপ্টেন্স আছে, তার উইজডম আছে কিনা সেটাকে হ্যান্ডেল করার মতো। আমি এখন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, তাহলে আমারই বসাই দিতে হবে নাকি? আমি বান্দরবনের জেলা, ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াট হি নোস। দ্যাটস ইম্পর্টেন্ট। আমি যখন ওই আমার বইটা এখন প্রফেসর মেজবা কামালের হাতে আছে, when I was dealing with the cannibals in Africa, there are hundreds of officers, 91টা দেশের অফিসার ছিল, জেনারেলরা ছিল, সব খালি বসে বসে তসবি করছে। তা ডিল করি। আচ্ছা, আমি আসছি 1 মিনিট করে আপনাদের কাছে মতামত চাই। জনাব সাক্ষাৎ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়টা কোথায়? এটা ঢাকা শহরের সচিবালয়ের মধ্যে। এবং মিনিস্টারকে কুজেন্দ্রলাল ত্রিপুরা এখন উনি কোথায়? উনি মিনিস্ট্রিতে আছেন, পাওয়া যাবে ওনাকে। ওনাকে জিজ্ঞেস করেন। উনি কি ভিজিট করেছেন? না, আমি শেষ করি। উনি ছিলেন মন্ত্রীর সাথে ছিলেন। আমি শেষ করি। এটা তো আনুষ্ঠানিক সব। মন্ত্রীর সাথে শুনেন না, প্রবলেমটা হিজ, যদি আমি বলি এটা ওনার প্রবলেম। উনি কয়বার বান্দরবানে গিয়ে ওনাদের সাথে আলাপ করে, ওই মিটিংয়ে হি ওয়াজ প্রেজেন্ট। কোথায় উনি? দ্যাটস ইম্পর্টেন্ট। আপনি আমি শেষ করছি, কারণ এখানে অনেক কথা বলছি। শেষের দিকে আমরা একেবারেই একটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আর একটা হচ্ছে আপনি অনুধাবন। আমি যখন হিল সাইডে যাই আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বাট আই কুড রিয়েলাইজ যে এটা পলিটিক্যাল বিষয়, পলিটিক্যালি হ্যান্ডেল করতে হবে। এই বিষয়টি একটা মন্ত্রণালয়, সরকার মন্ত্রণালয়কে আরো অ্যাক্টিভ হতে হবে। মেজবা কামাল জি, একেবারেই রিয়েলি 1 মিনিট। না, বাংলাদেশ সরকার ইতোমধ্যে কিন্তু বাঙালি ছাড়াও বাংলাদেশের আরো 50টা জাতিসত্তাকে স্বীকৃতি দিয়েছে। তার মানে বাংলাদেশে এখন 51টা জাতিসত্তার মানুষ বাস করে সরকারিভাবে। 51টা স্যার। তারপরও গিয়ে এরকম যদি উদ্ভব হয় সিচুয়েশন, আমি চীনের নামে বোম ইত্যাদি, আমি শেষ করি। তা আমি মনে করি যে সরকার কিন্তু ক্রমাগতভাবে যে ডাইভার্সিটি আছে আমাদের দেশে, যে বৈচিত্র্য আছে, জাতি বৈচিত্র্য, সেটাকে স্বীকার করছে এবং সামনে নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা যারা পলিসি মেকিং এ থাকি, মানে যারা থাকেন, তাদের কিন্তু এই যে বৈচিত্র্যের স্বীকৃতি, এবং এরা তো সবাই দেশের নাগরিক, এবং সেক্ষেত্রে নাগরিকের যে সমানাধিকার, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। আমরা তাদেরকে উপজাতি বলি, উপজাতি মানে কি? আমরা জাতি আর তারা উপজাতি। হ্যাঁ, তো এইটাই তো এখানের মধ্যেই তো কর্তৃত্ববাদিতা আছে। হ্যাঁ, তো আমরাও একটা জাতি, তারাও আরেকটা জাতি। আমরা হয়তো সংখ্যায় বেশি, তারা সংখ্যায় কম, কিন্তু এই জাতিসত্তার সমানাধিকার, এইটা সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। রাজকুমারের কাছে একটু শুনে, সুইচিং খুবই সংক্ষেপে যদি একেবারেই। আসলে আমাদের দেশে এখন চলছে, এক সময় ছিল রাষ্ট্রপতি শাসিত, এখন প্রধানমন্ত্রী শাসিত। উনি যদি এটাকে, উনি আমাদের পার্বত্য যারা আছে, পার্বত্য চট্টগ্রামে যারা আছে, তাদের প্রতি সিম্পিতি আছে ওনার প্রতি, আমাদের প্রতি সিম্পিতি যেহেতু আছে, উনি একটু স্ট্রংলি ভাবে উদ্যোগ নিলে আমার মনে হয় সমস্যার সমাধানে দিয়ে যেতে পারে। অধ্যাপক কেটিয়ম, আসলে আমরা তো সমতলের অধিবাসী, তবুও ওই যে বাংলাদেশের সমতলও কিন্তু অনেক গোষ্ঠী আছে। হ্যাঁ, তাই ওইখানে যেটা আমরা শান্তি চুক্তিতে একটা দেখছিলাম, সেখানে হচ্ছে কি ওই এলাকার জনগণকে নিয়ে একটা পুলিশ বাহিনীর কথা গড়ার কথা ছিল। মনে হয় সেটা গড়লে একটু হলেও শান্তি বজায় থাকবে বলে আমার মনে হয়। এটা আমি সমীরদত্ত চাকমা, যদি একটু 30 সেকেন্ডে বলেন। আমরা এই আরো বৃহত্তর আলোচনার মাধ্যমে সেটা এই কুকিচিনদের সাথে আলোচনা করে মনে হয়, মানে কুকিচিনদের সাথে আপনি মনে করেন আরো আলোচনাটা দরকার, আরো আলোচনা করা। কিন্তু অধ্যাপক মেজবা কামালের মন্তব্য হচ্ছে এই সংগঠনটির কোনো ভিত্তি নেই, কোনো রাজনৈতিক পলিটিক্যাল ক্যারেক্টার নাই, তারা যে কোনো কিছু করতে পারে টাকার বিনিময়ে। কি করে তাদের সাথে? তারপরেও তারা তো মানে একটা সংগঠন। আমার মনে হচ্ছে যে স্যারেরটা ঠিক আছে, কিন্তু আলোচনার বিপক্ষে নয়, তারপর আলোচনায় মানে যাওয়া করাটাই উচিত। আচ্ছা, সবচেয়ে কাছাকাছি থাকেন অধ্যাপক তানজামা লুসাই। আপনিও কিন্তু এই জনগোষ্ঠীর একটা, আপনাকেও তারা ব্র্যাকেট বন্দি করেছে, এই লুসাই জনগোষ্ঠীকে। লুসাই বিচ্ছিন্ন কেউ, কোনো নাগরিক না, বাংলাদেশেরই নাগরিক, একটা লয়াল সিটিজেন এবং সিনিয়র সিটিজেন হিসেবে আমি। তো ওই যে কথাটা হলো যে
আগে আলোচনা বা শান্তি পরিবেশটা আনতে হবে আমাদের। শান্তির পরিবেশে কি কি ইকুইপমেন্টস দরকার সেটা কমিটি জোগাড় করবে সরকারে, অভিজ্ঞ সরকার শান্তি চুক্তি করে জননেত্রী শেখ হাসিনা তো এটা ফোকাস করেছেন, এবং সেই আলোকে যদি আবার আরম্ভ করা যায় রুমা অঞ্চলে বা রোয়াংছড়ি অঞ্চলে বা বোমদেরকে নিয়ে, আমার মনে হয় এটা ক্ষতি হবে। ধন্যবাদ। হ্যাঁ, এখানে 30 সেকেন্ডও লাগবে না। আপনি জাস্ট মূল যদি নির্যাসটা নেন, আমাদের নাগরিক পরিষদ আলোচনার পরিসরকে আরো বাড়াতে হবে। এটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে হবে, যেসব প্রতিষ্ঠান স্থানীয় সরকার পর্যায়ে আছে, আর অপ্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে শিক্ষক, সাংবাদিক, আরো যারা এক্স অফিসার্স যারা আছে বা আপনারা এক্সপার্ট আছে, ইনফর্মাল কাঠামোকে ওখানে লাগাতে হবে। এই দুটোর ভিত্তিতে আপনি একটা সলিউশনের দিকে অধ্যাপক আব্দুল মান্নান, আপনি দাবি করেন আপনি আদা পাহাড়ি, আপনার কাছ থেকে সেই ইয়েটা চাই। আমি এটাই বলি যে যেহেতু ডক্টর মেজবা কামাল বলেছেন আমাদের শুধু আমরা পাহাড়ি জনগোষ্ঠী বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা যারা এখানে থাকে তাদের কথা বলি, সমতলেও অনেক এই ধরনের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী। আমরা কিন্তু একটা বাংলাদেশটা কিন্তু একটা অল ইনক্লুসিভ, সকলকে নিয়ে বাংলাদেশ, সেটি পার্বত্য অঞ্চলে থাকুক, গারো হিলসে থাকুক, আপনার সিলেটের অঞ্চলে থাকুক, এটাই ইম্পর্টেন্ট না, সকলকে নিয়েই কিন্তু বাংলাদেশ, সেটাই আমাদের চিন্তা করতে হবে। একটা সমতার ভিত্তিতে যে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সেটা আমাদের চিন্তা করতে হবে। এটা একদিনে হবে না, সময় লাগবে। সুপ্রিয় দর্শক, আমরা তখন আলোচনা করছিলাম অশান্ত পাহাড়ি জনপদ সহিংসতা বনাম সম্প্রীতি, যেটি এডিটর্স গিল্ডের আছে গোল টেবিলের বিষয়, এবং আমরা আলোচনায় অনেকগুলো বিষয় উত্থাপিত হয়েছে। একটি হচ্ছে যে 1997 সালের 2রা ডিসেম্বর যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, সেটার মূল উদ্দেশ্য ছিল পার্বত্য চট্টগ্রামে একটি শান্তি প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করা। সেটি বহমান, সেটি বিদ্যমান, এবং তার মধ্যের সেটিকে অব্যাহত রেখে আমাদের সামনের দিকের পথ খুঁজতে হবে। কুকি চীন যে সংগঠনটি, এখানে নানা মন্তব্য এসছে যে এই সংগঠনটির কোনো আদর্শ ভিত্তিক নেই, তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, শুধুমাত্র একটি আকাঙ্ক্ষা নিয়ে তারা যে কোনো কিছু করতে পারে। তারা হিন্দাল সার্কিয়ার সাথেও ট্রেনিং প্রোগ্রাম করতে পারে টাকার জন্য, তারা আরও কিছু করতে পারে, যেটি আরও আমাদের ডক্টর সাখাওয়াত বলেছেন যে বই শক্তির ইন্ধন কিংবা অভ্যন্তরীণ শক্তির উস্কানি, এটিকেও কিন্তু ছোট করে দেখার উপায় নেই। কারণ জিও পলিটিক্স এখন একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে এই অঞ্চলে মিজোরাম, মণিপুর, মায়ানমার, এদিকে বাংলাদেশের কিছু অঞ্চল নিয়ে কারো কারো যদি মনে কোনো অশুভ স্বপ্ন থাকতে পারে, সেটাকে দুঃস্বপ্নে পরিণত করাই কিন্তু আমাদের লক্ষ্য হবে। এবং তার জন্য যেটি দরকার, সবাই বলেছেন, একটা পলিটিক্যাল অ্যাপ্রোচ নিয়েই, এবং মাহফুজ পারভেজ চান যে পলিটিক্স এবং ইয়ের বাইরে নাগরিক উদ্যোগেরও দরকার, সেটি হতে পারে আমাদের সামনের দিকে অগ্রসর হওয়ার পথ। এতক্ষণ যারা অনুষ্ঠানে দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যারা আজকে পার্টিসিপেট করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, অনেক ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা।